আজকে আমরা শিখব যে ব্লগিংটা কি, বা ব্লগের জন্য যে আমরা কন্টেন্টগুলো লিখি এগুলো আসলে কি, বা এগুলো আমাদের কিভাবে লিখতে হয় বা কেন প্রয়োজন হয়, এরকম বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেব, একটু লেখার চেষ্টা করব। কেমন? ওকে, সো ফার্স্ট অফ অল আমি আসলে বলতে চাই যে ব্লগিংটা আসলে কি। ব্লগিং ইজ এ রাইটিং interesting and actionable content on a regular basis that is beneficial to the audience. স্ক্রিন শেয়ার করতে পারিস? আমি তো জাস্ট এমনি বলতেছি। দেখা যায়? ওকে, তাহলে আমরা ব্লগ কন্টেন্টটা কি বলতে কি বুঝলাম স্যার? blogging blogging is a writing interesting and actionable content on a regular basis that is beneficial to our audience. মানে কি বুঝলেন বলেন? আচ্ছা, একটু সহজ করে বলি, কেমন? Blogging is about content interesting blogging is about writing interesting and actionable content pieces on a regular basis that is beneficial to the audience. বলেন কি বলবেন? এটা হচ্ছে মানুষের জন্য ইন্টারেস্টিং হইতে হবে এবং ইজিলি কাজ করবে আর হচ্ছে অডিয়েন্সের জন্য এটা উপকারী হবে এমন কোনো কন্টেন্ট প্রস্তুত হচ্ছে ওকে, ভালো বলছেন। আর কেউ সাহস করে বলেন না স্যার, সমস্যা কি? বলতে হতেই পারে, এটা নর্মাল বিষয়। ভুল হবে এইভাবে বলবেন না, তাহলে কি করে হবে বলেন? তো বলার নাই কিছু স্যাররা? আমরা আলোচনা করতেছিলাম ব্লগ কন্টেন্ট নিয়ে। আমি বলতেছিলাম ব্লগ কন্টেন্টটা কি। আমি একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স বললাম, সেটার একটু অর্থ জানতে চাচ্ছিলাম আপনাদের থেকে। আপনারা তো দেখি একদম চুপচাপ হয়ে গেছেন, আমি বুঝতেছিলাম প্রবলেমটা কোন জায়গায়। কন্টেন্ট রাইটিং কি খুব কঠিন লাগতেছে? স্কিপ করে যাব? না স্যার, স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, শুধু বললেন না, আমি এখানে লিখেই দেখাই দিচ্ছি, কেমন? তাহলে তো বুঝতে পারবেন। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার। স্যার কি ঠান্ডা লাগবে? না স্যার, ওই রাতে একটু ঘুম কম হয়েছে। ব্লগিং ইজ অ্যাবাউট writing interesting and actionable content pieces pieces বানান কি ঠিক হলো আমার? pieces মেবি ঠিক আছে। on আপনার এই পিস অফ কি আপনি ভাগ করা বোঝাচ্ছেন? যে ছোট ছোট ভাগ, পিস বলে না, মাংসের পিস, ওই পিস এটা পিচেস।
teaches on a regular basis that is beneficial to the audience. বলেন স্যারের অর্থ কি? স্যার এখানে ব্লগিং ইজ অ্যাবাউট রাইটিং ইন্টারেস্টিং এন্ড অ্যাকসেসিবল কন্টেন্ট দিস ইজ অন এ রেগুলার বেসিস দ্যাট ইজ বেনিফিশিয়াল টু দ্য অডিয়েন্স। স্যার এখানে মূলত বলতে স্যার ব্লগিং হলো এমন একটা বিষয় আগ্রহী বিষয় বা একটা কোনো একটা টপিক বা কোনো একটা বিষয়ের উপর লিখলে যেটার মাধ্যমে যে ট্রাফিক আসে ব্লগিং হলো এমন একটা মানে আগ্রহী বিষয় বা এমন একটা অ্যাকশন নেওয়ার মতো বিষয় মনে আসছে না যেটার মাধ্যমে অডিয়েন্সটা উপকৃত হবে আগ্রহী থাকবে কন্টেন্টটা বা ব্লগিং বা যে ট্রাফিককে আনার একটা কারণ বলা যেতে পারে। ঠিক বলছেন। আমার আসলে ব্লগিং এর যে মূল টার্গেট সেটা হচ্ছে অডিয়েন্সদের আমার ব্লগ দ্বারা বেনিফিট দেওয়া এবং তাদেরকে আমার ব্লগের প্রতি আকৃষ্ট করে রাখা, যাতে নেক্সট যখন আমি ব্লগ পোস্ট করবো তারা যেন ইন্টারেস্টেড হয়ে আমার ব্লগে আবার ব্যাক করে। এবং এই ব্যাক করার প্রসেস যদি আমি আপনাদের বলি তাহলে দেখবেন বিভিন্নভাবে তারা আমার ওইখানে ব্যাক করতে পারে। যেমন ধরেন আমাকে বুক মার্ক করে ব্যাক করতে পারে, আমাকে সাবস্ক্রাইব করে ব্যাক করতে পারে, ঠিক আছে, তারা আমার নোটিফিকেশনগুলো পেতে পারে, এভরিথিং, অনেকগুলো রুলস আছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার ধরেন ব্লগিং, মানে ব্লগিং করার যে একটা ছোট্ট সংজ্ঞা, তার মধ্যে এটা হচ্ছে অনেক একটা কার্যকরী সংজ্ঞা। সেটা আপনি আরো অনেক সংজ্ঞা পাবেন, অনেক বড় বড়, এর মধ্যে আরো অনেক জিনিস পাবেন, তবে আমার মনে হয় এটা গুড এনাফ, ঠিক আছে। জি স্যার, বিষয়বস্তুটা প্রায় উল্লেখ করা হয়েছে। জি স্যার। আসলে কন্টেন্টে আরো কিছু ইম্পর্টেন্ট দিক থাকে, ঠিক আছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিয়ে তারপরে লেখালেখিতে ব্যাক করবো, কেমন? যেমন ধরেন আমি যদি আপনাদের বলি যে ওকে, আচ্ছা, যেমন ধরেন যদি আমি আপনাদের বলি মার্কেটিংটা আসলে কি, আমরা যে অনলাইনের মাধ্যমে যে এসইওর মাধ্যমে যে মার্কেটিং প্রসেসটা চালাই, এই প্রসেসে মানুষদের আসলে দুইভাবে টার্গেট করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে আপনার ইমোশন, মানে ইমোশনাল ভাবে মানুষকে টার্গেট করা হয়, এবং ইমোশনটা দুইভাবে হতে পারে। এটা হচ্ছে আপনার ধরেন পজিটিভ ইমোশন, আর এটা হচ্ছে নেগেটিভ ইমোশন। এই দুইটা ভাবে মানুষকে আকৃষ্ট করা যায়। তবে হ্যাঁ, মানুষকে পজিটিভ বা যেভাবে আপনি আকৃষ্ট করেন, কিন্তু মানুষ কিন্তু পারচেসের ক্ষেত্রে কিন্তু লজিক ব্যবহার করেই কোনো জিনিস পারচেস করে, বা আপনার ধরেন কোনো প্রোডাক্ট, অনলাইনে কোনো প্রোডাক্ট কেনার জন্য চেষ্টা করে, ঠিক আছে। সোজা কথা যদি আমরা বলতে যাই তাহলে মার্কেটিং ইজ অল অ্যাবাউট দ্য স্ট্রাইকিং দ্য সরি, একটু গলা ধরছে আমার স্যার, রাতে ফ্যান দিয়েছিলাম তো মেবি ঠান্ডা লাগছে বোধহয়। ওকে, আমি আবার বলতেছি, মার্কেটিং ইজ অল অ্যাবাউট স্ট্রাইকিং দ্য ইমোশনাল চার্ট, ঠিক আছে।
মার্কেটিং এর যে প্রসেসটা, এটা পুরোটাই হচ্ছে একটা ইমোশনালের একটা মন্ত্রের মতো, ঠিক আছে? ইট ক্যান বি উইথ এইথেন দ্য পজিটিভ ইমোশন। পজিটিভ ইমোশন বলতে আসলে আমরা কি বুঝি, একটু একটা এক্সাম্পল দিতে পারবেন পজিটিভ ইমোশনের, তাই না? স্যার পজিটিভ ইমোশন কোনো একটা ভালো সহমর্মিতা বলা যেতে পারে, যে কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা ঘটনা ঘটলো, এটা নিয়ে আপনিও দুঃখ প্রকাশ করলেন বা সহমর্মিতা দেখাইলেন, এটাও এরকম বলা যেতে পারে। ওকে, সো এটা আসলে মানে এরকম করে বলতে গেলে বিশাল হয়ে যাবে, ঠিক আছে? এদেরকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। লাইক ফেসবুকে যখন আমরা কোনো পোস্ট পড়ি, তখন সেই পোস্টে যখন আমরা হাতটা ধরে একটু চেপে ধরে থাকি, তাহলে এখানে অনেকগুলো জিনিস ইমোজি চলে আসে। ওই ইমোজিগুলোকে কি বলা হয় জানেন? রিয়্যাক্ট বা ইমোশন, ঠিক আছে? রিয়্যাক্ট বলতে কি বুঝি? রিয়্যাক্ট বলতে সে যে পোস্টটা করছে, এই পোস্টে এগেইনস্টে আমার রিয়্যাক্টটা কি বা আমার ইমোশনটা কি, সেটার মানে তাকে বোঝানোর জন্য আমরা কি করি, ইমোজিগুলো ব্যবহার করি। তাহলে এখানে কি ইমোজি আছে স্যার? হ্যাপিনেস আছে, লাভ আছে, জয় আছে, তারপরে আপনার স্যাড আছে, অ্যাংরি আছে, তাই না স্যার? সো ইটস অল অ্যাবাউট, ধরেন এখানে কিন্তু দুই ধরনেরই আপনার ইয়ে আছে, একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে। সো মার্কেটিং পলিসিটা মানুষকে আসলে ট্র্যাক করার জন্য, মানুষকে আসলে ট্র্যাকে রাখার জন্য, আপনার কন্টেন্টটা এ টু জেড পড়ানোর জন্য এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নেগেটিভ আপনার ইমোশন, পজিটিভ ইমোশন। নেগেটিভ ইমোশন, পজিটিভ ইমোশনের ভিতরে আমরা বলতে পারি লাভ, তারপরে আপনার ধরেন কেয়ার, এই ধরনের কথা বলতে পারি। আর নেগেটিভ ইমোশনের ভিতর বলতে পারি আমরা পেইন, তারপরে আমরা বলতে পারি অ্যাংরি। এগুলো হচ্ছে নেগেটিভ ইমোশনের মধ্যে চলে যায়, ঠিক আছে? তো আমরা যদি এই জিনিসগুলোকে ফলো করে আমাদের কন্টেন্টের ভিতর একটু মানে অডিয়েন্সের কথা চিন্তা করে, কন্টেন্টের যে আমার যে টপিকস, এটার দুইটাকে সমন্বয় করে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে এটা আসলেই কোনো ইমোশনের ভিতরে যায় কি না। যদি যায়, তাহলে সেটাকে সেই দিক দিয়ে চালনা করা। ওকে, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই যেমনটা বললাম যে মানুষ যতই কিছু ইমোশন বা যেটাই কিছু করুক, কিন্তু মানুষ পারচেস করার সময় কি করে? পারচেস করার সময় লজিকটা ব্যবহার করে। ওভারঅল আমরা তাহলে দুইটা ইমোশন এবং এই পারচেসের, আমাদের কিন্তু মেইন গোয়ালটা থাকে পারচেস, তাই না? যদি মেইন গোয়ালটাকে যদি আমরা টার্গেট করতে চাই, তাহলে আমরা এইভাবে একটু বলতে পারি, সেটা হচ্ছে ইমোশন, এবং ধরেন মানুষ ইমোশনের ফান্দে পড়ে আমাদের প্রোডাক্টটা পারচেস করার জন্য ইন্টারেস্ট হবে, কিন্তু পারচেস করতে গেলে সে লজিক দিয়ে চিন্তা ভাবনা করবে, ঠিক আছে? পিপল বাই থিংস ফর ইমোশনাল রিজন। আমরা এটা বলতে পারি না স্যার? পিপল বাই থিংস ফর ইমোশনাল রিজন, বাট দে জাস্টিফাই দ্যাট দে জাস্টিফাই দ্যাট ডিসিশন উইথ লজিক। আমার বলাটা কি তাহলে ভুল হবে? পিপল বাই থিংস ফর ইমোশনাল রিজন, বাট দে জাস্টিফাই দ্যাট ডিসিশন উইথ লজিক, ঠিক আছে? সো লজিকটা আমি কেন এখানে বলতেছি বা লজিকটা কোথায় আসবে, সো আপনার যে সার্ভিস এবং প্রোডাক্টটা থাকবে, ঠিক আছে, এটা সে পারচেস করার আগে, টাকা দেওয়ার আগে আপনাকে সে অনলাইন রিসোর্সগুলোতে দেখবে আপনার যে প্রোডাক্ট, এটার এগেইনস্টে কেমন মানুষ কতগুলো রিঅ্যাক্ট করছে, কতগুলো কমেন্ট করছে, কতগুলো কমেন্টগুলো কী রকম, ঠিক আছে? এই জিনিসগুলো সে যাচাই বাছাই করবে এবং লজিক দিয়ে সে দেখার চেষ্টা করবে যে জিনিসটা আদৌ পারচেস করা যাবে কি না। আমি কি বুঝতে পারছি স্যার? আর সরি, আর এইটাই হচ্ছে ধরেন একমাত্র মানে সেলস রিলেটেড একমাত্র ট্রিক্স বা সব থেকে কার্যকরী ট্রিক্স যদি আমরা বলতে পারি,
সবথেকে কার্যকরী ট্রিক্স যার দ্বারা বিভিন্ন কোম্পানি, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি পর্যন্ত নিজেরা সাকসেস করে ফেলছে। ঠিক আছে, যদি আমরা বলি আপনার ধরেন আশরেফ, আশরেফ আমাদের কি করতেছে, ঠিক আছে, আশরেফ যারা এসিও এক্সপার্ট আছে বা এসিওর কাজ করে তাদের মেন্টালিটিটা রিড করার চেষ্টা করছে। ঠিক আছে, এবং এসিওতে কাজ করতে গেলে এই এসিও এক্সপার্টরা যে প্রবলেমগুলো ফেস করে, ঠিক আছে, এই ধরেন আপনার কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটরের কিওয়ার্ড খুঁজে বের করা, তারপরে কিওয়ার্ড জেনারেট করা, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো তারা যে পেইনটা ফিল করে, অ্যাসেপ মানে খুব সুন্দরভাবে এই ছোট ছোট পার্টগুলোকে তাদের ওয়েবসাইট, তাদের সফটওয়্যারে আপনার ধরেন সুন্দর করে এক্সপ্লেন করছে তাদের সফটওয়্যারটাতে। এবং এইটা এক্সপ্লেন করার পর তারা ধরেন মানুষের কাছে মার্কেটিংয়ের মাধ্যমে জিনিসগুলোকে তুলে ধরছে। তো যে এখন ধরেন যিনি এসইও এক্সপার্ট আছে, যিনি অ্যাস্ট্রেপের এই এসইও লাইফে এক দুই মাস যদি করে থাকেন, যারা করছে আসলে, যারা এই পেইনগুলো ফেস করছে, তারা অ্যাস্ট্রেপের এই ভিডিওটা দেখলে বা অ্যাস্ট্রেপের প্রোডাক্ট বা সার্ভিসগুলো দেখলে তারা আসলে অ্যাস্ট্রেপের প্রেমে পড়ে যাবে। কত কষ্ট করছে আর অ্যাস্ট্রেপ সেটা তাদেরকে সিম্পলি করে দিচ্ছে, টাইম সেভ হয়ে যাচ্ছে অনেক। ঠিক আছে, এই যে ইমোশন নিয়ে খেলা করতেছে, ফলে দেখা যায় যে বায়ানিক কস্ট একজন ওয়েবসাইটে অ্যাডমিন অ্যাস্ট্রেপের একটা অ্যাকাউন্ট পারচেস করেই নিচ্ছে। এবং অ্যাস্ট্রেপের যদি রিভিউ, তারা যদি এটা দেখার পর রিভিউ চেক করতে যায় বা এটা করতে যায়, তখন দেখবেন যে তারা অ্যাস্ট্রেপের বিরুদ্ধে কেউ খারাপ রিভিউ দিতে পারবে না, কারণ অনেস্টলি অ্যাস্ট্রেপ আসলে একটা ইন্টারেস্টিং সফটওয়্যার। তো কেউ খারাপ রিভিউ দেওয়ার পসিবিলিটি খুবই কম। আমি বুঝাইতে পারতেছি স্যার? প্রতিটা কোম্পানি স্যার এই ধরনের ট্রিক্স ফলো করে। যদি আমি আরেকটু ফিজিক্যাল প্রোডাক্টের এক্সাম্পল দিই, ঠিক আছে, যেমন ধরেন আপনার স্কিন কেয়ার ক্রিম যেগুলো আছে, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, তারপরে আপনার আর কি আছে স্যার, হোয়াইট বিউটি, এই ধরনের ক্রিম আছে না, যারা বুড়ো বুড়িদের বয়স কমায় দেয়, তারপরে কালো মানুষদের সাদা করে দেয়, এই ধরনের টিভিতে আমরা অ্যাড দেখি না স্যার? মানুষের ইমোশন নিয়ে খেলা করে, দেখছেন? আচ্ছা, এটা নিয়ে আর বলার কিছু নাই, কারণ আমরা তো সাধারণ মানুষ হলে এটুকু বুঝি স্যার, ঠিক আছে। তো একমাত্র ইমোশন নিয়ে খেলা করলেই সবকিছু পসিবল। যদি আরেকটু বলি, ইমোশন আসলে এমন একটা জিনিস যেটা মানুষকে খুব কাছে থেকে ইফেক্ট করে, ঠিক আছে। এই যেমন ধরেন পলিটিক্স, ঠিক আছে, পলিটিক্সে যখন মানুষ আসলে পলিটিক্সে যারা লিডার আছে, অনেক লিডার দেখা যায় যে তাদের পলিটিক্যাল কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে থাকে, ঠিক আছে। বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে। আবার দেখা যায় ফেসবুকে গ্রুপ বা অ্যাডমিনরা আছে যারা ধরেন ফেসবুকে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করে। যেমন কিছু মানুষের ছবি দেয় যে কোরআন শরীফের উপর দাঁড়ায় আছে পাও তুলে, যে তারপরে আরো এরকম অনেক কাজ থাকে, যদিও এগুলো বলা ঠিক না, নাউজুবিল্লাহ, বাট এরকম দেখা যায়, ঠিক আছে স্যার। তো এইগুলো আসলে করার মূল বিষয়টা কি জানেন? এগুলো করার মূল বিষয়টা হচ্ছে এই যে আমরা যারা সাধারণ মানুষ, এগুলো দেখলে এই পোস্টে প্রচুর পরিমাণে গালাগালি দিই, প্রচুর হেড রিঅ্যাক্ট দিই, এই করতেছি, মানে নিজের ক্ষোভটা প্রকাশ করতেছি। বাট এটা করা যাবে, আপনি ওখানে যখনই লাইক দিবেন, কমেন্ট দিবেন, ওইটা তখনই অন্যজনের কাছে আরবার রিচ, আপনার যারা ফ্রেন্ড আছে তাদের কাছে রিচ হবে। সো আপনি কি চান যে আপনার ধর্মকে অবমাননা করা হচ্ছে, এটা আপনার দ্বারা অন্য মানুষ দেখুক? এটা কি আমাদের চাওয়া উচিত স্যার? ওইটা যেখানে শুরু হয়েছে সেখানে শেষ হয়ে যায়।
সে যদি ভুল করে থাকে তাহলে সে তার বিচার পেয়ে যাবে। আমাদের ধর্মে এটা বলে দেওয়া আছে যে তার ভুলের বিচার সে পৃথিবীতেই পেয়ে যাবে, ঠিক আছে, যদি ভুলগুলো মেজর হয়ে থাকে। সো এটা নিয়ে তো আসলে আমাদের করার কিচ্ছু নেই, ঠিক আছে। আমরা তো আর এর বিষয়ে এর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত, সো আমাদের যেটা করতে হবে সাধারণ মানুষের পক্ষে, আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলোকে ব্লক করে দেওয়া, অ্যাভয়েড করা। কারণ আমি চাইবো না, অ্যাটলিস্ট আমি নিজে চাইবো না যে আমার দ্বারা আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা এই জিনিসগুলো দেখুক, ঠিক আছে। আবার আরেক ধরনের জিনিস আছে, দেখবেন ফেসবুকে আপনাদের সঙ্গে মাঝে মাঝে অনেকে মেসেঞ্জারে শেয়ার করে যে এই পোস্টটা 50 জনের কাছে শেয়ার করলে আপনি মানে এইরকম একটা গল্প বলা থাকে যে একজন লোক আল্লাহ রাসূলকে রাতে স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে সে মক্কায় গেছে, আল্লাহ রাসূল তাকে ডাকছে মক্কায় গেছে, যদিও তার আগে নাউজুবিল্লাহ বলা উচিত, নাউজুবিল্লাহ। মক্কায় গেছে, আল্লাহ রাসূলের সাথে দেখা করছে, দেখা করে তিনি বাসায় আসছে, দেখা গেছে এক কলসি সোনার মোহর পাশে ছিল। তো এই মেসেজটা বা এই খবরটা যদি আপনি 100 জন মানুষের মধ্যে দিতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এইটা দিবে বা ওইটা দিবে, নাউজুবিল্লাহ বলেন। এটা হ্যাঁ, এরকম আমরা দেখি নাই স্যার, এগুলো দেখা মাত্র নাউজুবিল্লাহ বলা উচিত। কারণ এটা এক ধরনের মেসেজ যেটা মানুষের মাইন্ডকে ডিস্ট্রাক্ট করে, ঠিক আছে। যারা অশিক্ষিত সাধারণ মানুষ বা এই ধরনের মার্কেটিং পলিসি বোঝে না, তারা এইগুলো ট্র্যাপে পা দেয়। তারা দেখবেন এতদিন ধরে ওয়েট করবে, এতদিনের মধ্যে যখন তারা রেজাল্ট পাবে না তখন তারা বলবে না যে মেসেজটা ভুয়ো, ঠিক আছে। কারণ সে মেসেজটাকে মানে মিথ্যা বলার কোনো সোর্স রাখে না, সে মেসেজে যেটা বলা হয়েছে সে তো সেটা করছে। অ্যান্ড মেসেজ যিনি দিছে তিনি আলাদা একটা ব্যক্তি এবং তিনি বলে মেনশন করে দিছে যে গিফটটা দিবে কে বা আপনাকে সুখবরটা দিবে কে, বলে দিছে আল্লাহ এই সুখবরটা আপনাকে দিয়ে দেবে বা আল্লাহ রাসূল এই সুখবরটা আপনাকে স্বপ্নের মাধ্যমে দিয়ে যাবে। সে যখন দেখলো যে 100 দিন হয়ে গেল আমি কোনো সুখবর পেলাম না, তখন এই যে মানুষের ভিতরে একটা ধরনের বিশ্বাস উঠে যাবে, ঠিক আছে। সবার উঠবে না, কিন্তু কিছু মানুষ থাকে স্যার, ঠিক আছে। এই যেমন আমরা কিন্তু সবাই জানি বিকাশের নাই ফোন দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্টে এটা হবে ওইটা হবে, অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, পিনকোড দেন, সেট আপ করে দেই, বলে না। আমরা কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল সবাই জানি স্যার। তারপরেও দেখবেন যে হাজার হাজার মানুষ এই বিষয়ে ধরা খাচ্ছে, ঠিক আছে। হাজার হাজার টাকা বিকাশের নাইটকে সেন্ড করে দিয়ে এখন থানায় গিয়ে জিডি করতেছে। তো সবাই আসলে আমরা আমাদের হ্যাঁ, আমরা আসলে যেটাই ভাবি স্যার, কিন্তু সবাইকে নিয়ে আমরা ভাবতে পারি না, এবং এটা ভাবা ঠিকও না। আমাদের দিক থেকে যেটা সলিড সেটা করে রাখবো, ঠিক আছে, যেটা অনেস্টলি ওয়ার্কিং করবে সেটা করে রাখবো, কেমন। সো এই ধরনের আজে বাজে কথা আসলে কান দেওয়া উচিত না। তবে একটা প্রবলেম, এই জিনিসগুলো হচ্ছে আপনার মানুষের ইমোশন নিয়ে খেলা করে, আপনাকে ইমোশনের ট্র্যাকে ফেলে, ঠিক আছে। আপনি বিকাশের নাইটকে চেনেন না, সরি আমি নাইট বলতেছি বারবার এই জন্য, কারণ এটা অনেকটা ভাইরাল হয়ে গেছিল, ঠিক আছে। তালাশ না 71 টিভির মনে একটা প্রোগ্রামের পর থেকে বিকাশের নাইট ভাইরাল হয়ে গেছিল, এই জন্য বারবার মুখে আসতেছিল। সো এই যে বিষয়গুলো দেখেন, আপনি একদম বিজনেসম্যান, আপনাকে প্রতিদিন প্রায় 10 থেকে 20,000 30,000 বা 50,000 টাকা পর্যন্ত বিকাশের লেনদেন করতে হয়। তো সাডেনলি আপনাকে যদি কেউ ফোন দিয়ে বলে যে ভাই আপনার বিকাশ, আমি বিকাশের কাস্টমার থেকে বলতেছি, আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে ভেরিফিকেশন পারপাসের কারণে। তো আপনাকে এখন এটা ভেরিফাই করতে হলে আমরা আপনার বিকাশ নাম্বারে একটা মেসেজ দিব বিকাশ থেকে, সেই মেসেজে একটা 4 ডিজিটের কোড থাকবে, ওই কোডটা আমাদের 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন স্যার? সো ওই মেসেজটা আমাকে 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। আপনি যখনই তাকে ওই মেসেজটা 30 সেকেন্ডের মধ্যে দিয়ে দিবেন, ওই মেসেজ কোডটা নিয়ে সে ধরেন ওই 30 সেকেন্ডের মধ্যে অ্যাপসে গিয়ে আপনার পিনকোড চেঞ্জ করে ফেলবে, চেঞ্জ করে আপনার অ্যাকাউন্টে যত ফান্ড আছে সব ফান্ড সে তার অ্যাকাউন্টে পার করে দেবে। আমাকে বুঝাইতে পারছি স্যার?
আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল বিকাশ আমাদের প্রতিদিন এসএমএস দিয়ে টিভিতে খবরে নিউজ পেপারে সব জায়গায় বলতেছে আপনার ওটিপি নাম্বার আপনার বিকাশ পিন নাম্বার কারোর সঙ্গে শেয়ার করবেন না। তারপরে দেখবেন প্রতিদিন হাজার হাজার মানুষ এইভাবে ধরা খাচ্ছে। ঠিক আছে, তো পৃথিবীতে চালাক যত মানুষই থাক, বোকা মানুষেরও অভাব নেই। ওকে, আমরা এই ধরনের ইমোশনাল ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবো স্যার, কেমন? এগুলো আসলে ঠিক না। শুধু চেষ্টা করবেন আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় স্যার, কেমন? ওকে, আমরা কোথায় ছিলাম স্যার? ওকে, সো এই যে পলিসিটা বললাম, ইমোশন নিয়ে যে মানুষের সঙ্গে খেলা করে, ঠিক আছে, আমরা কিন্তু চাইলে আমাদের কন্টেন্টে এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে পারি, বাট এটা কিন্তু খেলা করা না ইমোশন নিয়ে স্যার, ঠিক আছে? এটা হচ্ছে মানুষের ইমোশনকে খুঁজে বের করে তার ইমোশন বা কষ্ট যেটা, ঠিক আছে, এটা যেন আর পরবর্তীতে না থাকে সেটা করা, সেটার ব্যবস্থা করবো। আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়ে ধরেন যে ধরনের প্রবলেম হয় সেই ধরনের প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। এগুলো হবে আমাদের গোয়াল স্যার, কেমন? হ্যালো হ্যালো, শোনা যায় আমাকে? এই আপনারা কথা বলেন না কেন, আছেন না নাই? ওকে, ওকে, আচ্ছা আচ্ছা। ইমোশন হওয়া ভালো স্যার, ইমোশন মানুষের মনের ভিতর থাকা খুবই ভালো, তাহলে মানুষের বিবেক, ব্যক্তিত্ব এগুলো ঠিক থাকে। বাট ইমোশনের বশে আপনি ভুল কাজ করে ফেলবেন, ঠিক আছে, অন্যের ক্ষতি করে ফেলবেন, এটা ঠিক না স্যার, কেমন? কারণ আপনার ইমোশনকে যদি অন্য কেউ ব্যবহার করে আপনার দ্বারা যদি কোনো খারাপ কাজ করে নেয়, এটা ঠিক হবে? কখনোই ঠিক হবে না। এটা ভালো বলছেন, ইমোশনাল ফুল হওয়া ভালো না স্যার। তবে ইমোশন মানুষের মনের ভিতর থাকতে হয় স্যার, না হলে আপনি আরেকজন মানুষের সঙ্গে বা সমাজ ব্যবস্থায় যে আমরা একজন অন্যের উপর নির্ভরশীল, এই যে নির্ভরশীলতার খাতিরে তার সঙ্গে যে ভালো ব্যবহার করতে, ভালো একটা সম্পর্ক রাখতে হবে, এটা আমরা রাখতে পারবো না। ওকে, চলেন, অনেক কথাই বললাম, জাস্ট অ্যাট লাস্ট একটা কথাই বলবো যে এইরকম মেথড বা এইরকম ট্রিক্স যদি আপনারা আপনাদের কন্টেন্টে ব্যবহার করতে পারেন, তাহলে দেখা যাবে ইটস রিয়েলি লুকিং গুড, এবং মানুষ আসলে আপনার ইন্টারেস্ট থাকবে। আমিও চেষ্টা করছি এরকম একটা পলিসি অ্যাপ্লাই করার জন্য, বাট কন্টেন্টটা পুরোটা লিখতে পারি নাই স্যার। ওকে, সো ওকে, সো এইটুকু তো আমরা জানলাম যে এই বিষয়গুলো যদি আমরা একটু উল্লেখ করার চেষ্টা করি আমাদের কন্টেন্টের ভিতর, তাহলে আরো ভালো হয়। আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন ব্লগের ভিতরে একটা স্টোরি নিয়ে আলোচনা করা, ঠিক আছে, এবং পুরো ব্লগটাতে ওই স্টোরিতে যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো এক্সপ্লেন করা, ব্লগের ভিতরে এক্সাম্পল রাখা, ব্লগের মধ্যে আপনার ধরেন ট্রিপস বা আপনার ধরেন স্ট্র্যাটেজি যেগুলো আছে এগুলোর কথা, 4-5টা স্ট্র্যাটেজি রাখা, যেভাবে কাজগুলো করা যাবে। ওভারঅল সবশেষে একটা কথাই বলা যাবে যে আপনার কন্টেন্টে যেন বেনিফিট থাকে, ঠিক আছে? আমি যদি এটাকে এইভাবে বলি যে ধরেন যে কন্টেন্ট শুড বি অসাম অ্যান্ড ডেলিভারি এ ম্যাসিভ ভ্যালু, তাহলে কি ভুল হবে? ওকে, এখন আসেন আমি আপনাদের ব্লগে আসলে লেখালেখির জন্য কিভাবে লিখতে হয় বা কিভাবে লেখার
প্রয়োজন হবে এটা জানা কিছু, এটা সম্পর্কে কিছু আইডিয়া দেই। সেটা হচ্ছে ব্লগিং লেখার জন্য আপনার আইডিয়ার প্রয়োজন, শুধু আইডিয়া না, লটস অফ আইডিয়ার প্রয়োজন। ঠিক আছে, তবে আইডিয়াগুলো কালেক্ট করার আগে আপনারা একটু মাথায় রাখবেন যে কি ধরনের ব্লগ আপনি লিখবেন। ব্লগ হয় আসলে অনেক ধরনের ব্লগ হয়। যেমন ধরেন স্টেপ বাই স্টেপ প্রসেস, তারপরে ধরেন আপনার আপনার ধরেন প্রবলেম সলভ বা হ্যাকস দ্য প্রবলেম, এই ধরনের কিছু কন্টেন্ট থাকে। ইনকাম দেখানোর মতো একটা কন্টেন্ট থাকে। ঠিক আছে, তারপরে থাকে আপনার ধরেন ডিরেক্টরি টাইপের কন্টেন্ট থাকে। এই ধরনের অনেক ধরনের কন্টেন্ট থাকে, ব্লগ থাকে স্যার। ঠিক আছে, সো আপনাকে আগে মেনশন করতে হবে আপনার ব্লগটা কি ধরনের হবে, তারপরে আপনি ওখানে মুভ করবেন। কেমন স্যার? জি স্যার। ওকে, গুড, বুঝতে পারছেন, ভালো। এখন চলেন আমরা একটু কাজে ব্যাক করি, কিভাবে আমরা কন্টেন্ট লিখবো। কেমন? যেমন ধরেন সবার আগে আপনাকে কি করতে হবে স্যার? ডেটা কালেক্ট করতে হবে, তাই না? ডেটা কালেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে টপিকসটা আছে এই টপিকসগুলো রিলেটেড কয়েকটা বিষয় খুঁজে বের করতে হবে আমাদের। ঠিক আছে, আর এই জন্য আমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। কেমন? সো আমি এখানে আরেকটা এখানে দেখেন আমি আমার বুকমার্ক বারে একটা ফোল্ডার করে দিচ্ছি, আর ফোল্ডার এখানে লিখে দিই টেস্ট। ঠিক আছে, এবং এখানে গিয়ে গুগলে আমি সার্চ করব লিড জেনারেশন। লিখে সার্চ, আর লিড জেনারেশন কি? আমার টপিকস, তাই না? এখান থেকে উইকিপিডিয়া বাদ এটা আমি ওপেন করব, এই ব্লগটা। তারপরে তো ফাইবার, এটা তো মার্কেট, ওটা ওপেন করে নেই। ঠিক আছে, mailcheck.org এটা ওপেন করে নিলাম। সো আমার ওভারঅল আমি দেখা গেল 3টা ওপেন করে নিলাম স্যার, 3টা ব্লগ পোস্ট ওপেন করে নিলাম গুগল সার্চ রেজাল্ট থেকে। এখান থেকে এগুলোকে পরে আমি পড়বো, এই জন্য কী করবো? বুকমার্ক করে রাখবো। কোথায়? আমি টেস্ট নামে যে ফোল্ডার তৈরি করছি ফোল্ডারে এখানে যান, এটা আমি বুকমার্ক করে রাখছি। তারপর আরেকবার করে রাখি টেস্টে, এটাও করে রাখছি, আরেকবার করে রাখি। ওকে, দেখেন এখানে আমার টেস্টের ভিতর 3টা বুকমার্ক চলে আসছে, সিম্পলি চলে আসছে। কেমন? এটা কেটে দিই। এরপর যাবো আমরা ইউটিউবে। কেমন? আচ্ছা, আমার এখানে ইন্টারনেট একটু স্লো লাগতেছে। ইউটিউবে গিয়ে এখানে সার্চ করি। লিড জেনারেশন লিখে, বাট দ্য প্রবলেম ইজ এখানে সব বাংলা কন্টেন্ট চলে আসছে। স্টিল আই ডোন্ট নিড এনি বাংলা কন্টেন্ট, তো এখানে ইংলিশ লিখে দিই। সো ইংলিশ লিখে দেওয়ার পর দেখেন এখানে অনেক ধরনের কন্টেন্ট আসছে, যার মধ্যে এটা একটা ভালো আছে, এটা একটা ভালো আছে, 4 মান্থ এগো এটা ভালো আছে, নিয়ে নিলাম এই কয়টা আমরা। ঠিক আছে, এটাকে বুকমার্ক করে নিন। এটা করে নিলাম, এই ভিডিওটা Right, this video I'm going to share with you
বুকমার্ক করে নিলাম। ঠিক আছে স্যার, চলেন কোরাতে যাই। কোরাতে গিয়ে আমি সার্চ করি লিড জেনারেশন টপিকস। এখানে দেখেন অনেকগুলো টাইটেল টপিকস আছে, ঠিক আছে, যেখান থেকে আমরা হিউজ পরিমাণ টপিকস জেনারেট করতে পারি। কেমন, এটাকে বুকমার্ক করে রাখলাম টেস্টে। আপাতত এই কয়টা হলো। আপনাদের যদি আরো ভেরিয়াস সোর্স পেয়ে থাকেন তাহলে সেই সোর্সগুলো আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যাররা? ওকে ফাইন। এখন আমার এখান থেকে করা এই সাইটগুলোতে আমি যদি যাই, ঠিক আছে, দেখেন তাহলে এদের দেখেন কি কি পাওয়া যায়। একটু দেখাই, টাইটেল, সাবটাইটেল, টাইটেল and a subtitle, টাইটেল, এটা সাবটাইটেল না, ফাইন, নো প্রবলেম, সাবটাইটেলের প্রয়োজন নাই। সো ওভারঅল আমি এরকম ধরেন 6টা কি 7টা ব্লগ পোস্ট আমি বুকমার্ক করছি এবং এইগুলোকে স্টাডি করছি। ঠিক আছে, স্টাডি করে কি পাইছি জানেন? স্টাডি করে একটা কন্টেন্ট লেখার চেষ্টা করছি এবং সময় স্বল্পতার কারণে আমি এটাকে শেষ করতে পারি না। চলেন আমি একটু দেখাই। সো আমার কন্টেন্টটা লেখার মেইন যে গোয়াল ছিল সেটা হচ্ছে আপনার ধরেন আমি এটা ওপেন করে আপনাদের বুঝাই। ওকে, আমি এইটুকুই লিখতে পারছি, এর থেকে বেশি সময় বের করতে পারি নাই স্যার। ঠিক আছে, স্যার এখানে আমি একটা টাইটেল দিছি, এখানে একটা সাবটাইটেল দিছি, এখান থেকে আমি কন্টেন্টটা লেখা শুরু করছি, এই পর্যন্ত আসতে পারছি। সো চলেন একটু দেখি। আমি প্রায় 6টা ব্লগ, আপনার ধরেন 4-5টা ইউটিউব ভিডিও, কোরাতে 8-10টা পোস্ট পড়ছি, পড়ার পর একটা তাদের যে নিড মানে মানুষের যে প্রয়োজন, এই প্রয়োজনের উপর ডিপেন্ড করে আমি একটা পোস্ট লিখছি। এখানে পোস্টে আমি একটা টাইটেল দিছি এরকম। আমি যে ব্লগগুলো পড়ছি এই ব্লগগুলো থেকে একটা টাইটেল জেনারেট করার চেষ্টা করছি। সো আমার টাইটেলটা হচ্ছে 10 free B2B lead generation tools with 5 example 8 common mistake fixed to generate 1000 leads in a day. বুঝাইতে পারছি আমার? জি স্যার, আমি চেষ্টা করছি স্যার এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য, যাতে আমি নেক্সট এটাকে ইউজ করতে পারি, এবং আমি আমার সাবটাইটেল হিসেবে ব্যবহার করছি। In our case, we learn what is lead generation and we apply totally free method to generate 1000 leads. Sorry, leads লিখতে ভুলে গেছি। Generate 1000 leads in a day. ঠিক আছে স্যার, সেখানে আমি কিওয়ার্ডগুলোকে ব্যবহার করার চেষ্টা করছি। লিডস, লিড জেনারেশন টুলস, ঠিক আছে, লিড জেনারেশন কমন মিস্টেক, তারপরে লেখা আছে 100 লিডস, এটা একটা কিওয়ার্ড। ওকে, এখানেও দেখেন লিড জেনারেশন, প্রতিটা জায়গায় আমি লিড জেনারেশন রাখার চেষ্টা করছি, কারণ আপনি যত বেশি এগুলো ফোকাস কিওয়ার্ডকে যত বেশি ব্যবহার করবেন তত ভালো। ঠিক আছে,
সেকেন্ড যেটা, যেখান থেকে আমি আমার কন্টেন্ট লেখা শুরু করছি, সবার আগে আমি কোনো পয়েন্ট দেই নাই, কোনো কিচ্ছু দেই নাই, জাস্ট একটা স্টোরি লেখার চেষ্টা করছি। এবং এই স্টোরিটা দিয়ে আমি আসলে এই স্টোরিটা দিয়ে আমি আমার পুরো কন্টেন্টটা লিখবো। স্টোরির ভিতরে আমার কোশ্চেনগুলো থাকবে, একটা গ্যাপ, একটা ফিল থাকবে, ঠিক আছে। সো এটা একটু তাড়াতাড়ি লিখতে গেছি, আরও একটু কিছু অ্যাটাচ করা উচিত ছিল আমার, ঠিক আছে, বাট আমি করতে পারি না তাড়াতাড়ি লিখতে গিয়ে। লিখছি, meet Mr. David. He is a smart, intelligent, and creative guy. He come with an idea and create a app that every small business should use to improve her business. He decided to create a web-based app. The revenue model in this app, the revenue model is monthly and yearly subscription. He totally excited about this product and thoughts it into himself. Not self. ঠিক আছে। David hired a top class developer and invest $50K বা $50,000. He set a marketing plan and built a website with all the information and benefits of this app. I have to give us a of this application, ঠিক আছে। Finally the software launched. After 1 week nothing happened, ঠিক আছে। তো তার সফটওয়্যারটা লঞ্চ করার পর তার ওয়েবসাইট থেকে কোনো কিছুই প্রফিট আসে না। হি হেয়ার অনলি ক্রিকেট ক্রিম্পিং কি স্যার জানেন? আমি এটা কালকে কিন্তু লিখতে গিয়ে নতুন পাইছি, ক্রিকেট ক্রিম্পিং। ক্রিকেট ক্রিম্পিং হচ্ছে এই যে আপনার অন্ধকারের ভিতরে, যাক, ক্রিকেট ক্রিম্পিংটা হচ্ছে আপনার এই যে অন্ধকারের ভিতরে ঝিঝি পোকা থাকে না, ঝিঝি পোকা, এটাকে বলা হয় ক্রিকেট ক্রিম্পিং, ঠিক আছে। হি হেয়ার্ড অনলি ক্রিকেট ক্রিম্পিং, দ্যাট মিনস সে আসলে হতাশ হয়ে পড়ছে। এত টাকা দিয়ে সফটওয়্যার বানালো কিন্তু একটাও সেলস হচ্ছে না, এটা একটা মানে খারাপ দিক না। তো তারপরে আমি এখানে মেনশন করছি he totally disappointed and hire a social media marketing expert and invest 5K more and nothing still not good enough, ঠিক আছে। মানে এখান থেকে কিছু হচ্ছে না, বা যেটা পাচ্ছে সেটাও এনাফ না। এখানে আরও কিছু পলিসির কথা দেওয়া উচিত ছিল, যেমন গুগল মার্কেটিং, গুগল অ্যাড প্ল্যানিং, এগুলোর কথা উল্লেখ করা লাগতো, কারণ এগুলো করে মানুষ যখন ফেল হয়ে যাবে তখনই না মানুষ লিড জেনারেশনে আসবে। সো এগুলো দিলাম, আরও দুই একটা দিলাম, আমি রাতে দেওয়ার সময় পাই নাই। সো এখন কোশ্চেন দিছি যে হোয়াট ইজ দ্য রং ডিসিশন, লেটস ফাইন্ড, ভুল গেছে, লেটস লিখতে হবে, কারেকশন করারও সময় পাই নাই। Let's find the mistake and fix David issue. It's help David to increase more sales and grow business. So আমি যখন লিড জেনারেশনে কাজ করছি তখন দেখছি প্রচুর বায়ার আসতো, তারা ধরেন ম্যাক্সিমাম হচ্ছে ছোট বিজনেস কিংবা নতুন বিজনেস ওনার, ঠিক আছে। তারা আসতে আমাদেরকে নক করে এরকম পোটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে নেওয়ার চেষ্টা করতো। তো এই জন্য আমি এখানে এই লাইনটা দিয়ে দিছি যে ডেবিটের ভুলটা কী ছিল, এবং ডেবিট আসলে এই ডেবিটের কোন মিস্টেকগুলো ফিক্স করলে তার সেলস ইনক্রিজ করবে এবং বিজনেসটা আরও গ্রো করবে, ঠিক আছে স্যার, বুঝতে পারছেন? সমস্যার সঙ্গে অনেকটাই মিলে যাবে স্টোরিটা পড়লে, সে
এক্স্যাক্টটাই আমার স্টোরিটা লেখার মূল কারণটা হচ্ছে যে সমস্যার সঙ্গে যখন মিলে যাবে তখন সেটা যে আমার অডিয়েন্স, ঠিক আছে, তার সলিউশন খোঁজার জন্য পুরোটাই করবে। হ্যাঁ, তার লাইফের সাথে আমার স্টোরিটা যেন মিলে যায়। সো আমি জানি আমার অডিয়েন্স, আমার ম্যাক্সিমাম অডিয়েন্স 90 থেকে 95% অডিয়েন্সের স্টোরিটা এটাই, ঠিক আছে। বুঝতে পারলাম স্যার। ওকে, সো এখন আমি যে কন্টেন্টগুলো লিখবো, ঠিক আছে, যত বড়ই কন্টেন্ট লিখি স্যার, প্রতিটা বিষয়ে আমি ডেবিটের এই ইস্যুগুলোকে ফিক্স করা যায়। ডেবিট এটা করলে এটা হয়তো, ডেবিট এটা করলে এটা হবে, ঠিক আছে, এটা করলে তার সেলস ইনক্রিজ পাই, তো লিড জেনারেশন এই পার্টটা নিলে। সো ওভারঅল এভাবে আমি আমার লিড জেনারেশন প্রসেসটাকে শো আপ করতে থাকবো। তাহলে কেউ যদি আমার স্টোরিটা পড়ে এবং প্রতিটা প্যারাগ্রাফে গিয়ে যদি দেখে যে ডেবিটের এই ভুলটা ছিল, এটা সে করলে এটা ঠিক হয়ে যেত। এবং সেখানে যদি আমি যদি একটা এক্সাম্পল দিই, বিভিন্ন কোম্পানির যদি একটা উদাহরণ দিয়ে যাব, আমি কিন্তু এখানে লিখছি স্যার, দেখেন 5 এক্সাম্পল, ইটস জাস্ট এ নাম্বার। আমি এটা কন্টেন্টটা লেখার পর কয়টা এক্সাম্পল দিছি সেগুলো এখান থেকে ফিক্স করে দেবো। আন্ডারস্ট্যান্ড স্যার? জি স্যার, এইটুকু লিখতে আমার মেলা টাইম লাগছে স্যার, সত্যি কথা বলতে, ঠিক আছে। আমি এই ভয়ে কন্টেন্ট লিখতে চাই না। কন্টেন্ট লিখলে আমার কাজ করে, আমি যদি কন্টেন্ট লিখি এটা প্রপারলি কাজ করে, বাট আমি এই যে ভয়ে লিখতে চাই না। যে পরিমাণ টাইম আমার আমার যে পরিমাণ টাইম যায়, ঠিক আছে, আমার এটা মনে হলে ভয় লাগে আবার। আচ্ছা, আমি এখানে যে নাম্বারগুলো দিয়ে রাখছি, এই নাম্বার জাস্ট একটা আপনার ডেমো নাম্বার। এগুলো আমি কন্টেন্ট লেখার পর আমি কাউন্ট করে এগুলো রিপ্লেস করে দেবো। আমি যে 10টাই টুলস দিব এমনটা না, আমি 5টা টুলসও দিতে পারি। আমি এখানে আমি 15টা প্যারাগ্রাফে 15টা এক্সাম্পলও দিতে পারি, ঠিক আছে। এক্সাম্পলটা দিব কোটেশনের মধ্যে, ঠিক আছে, আমরা লিখে দেবো এক্সাম্পলের সোর্স কি, আমরা বিভিন্ন কোম্পানির সাকসেস স্টোরিটা পড়বো, ঠিক আছে। সাকসেস এই কোম্পানিটা এই জায়গা থেকে এই জায়গায় কীভাবে উঠলো, এরকম এক্সাম্পল দিই। বিভিন্ন পার্সনের সাকসেসের এক্সাম্পল দিব, ঠিক আছে। আমি যে আপনাকে একটা উপদেশ দিলাম, একটা প্যারাগ্রাফের মাধ্যমে বললাম যে আপনি লিড জেনারেশনের এই পার্টটা নেন, তাহলে আপনি সাকসেস করতে পারবেন। এটা কিসের ভিত্তিতে আমি আপনাকে বললাম? কারণ হিসাবে আমি একটা এক্সাম্পল দেখাবো যে এই কোম্পানি এই পার্টটাকে চুজ করছিল, বিদায় সে এখান থেকে এতটা পরিমাণ রেজাল্ট পাইছে, নিচে সোর্সটা দিয়ে দিব। তাহলে কি মানুষ আমার কথা বিশ্বাস করবে না স্যার? বিশ্বাস না করানোর মতো আর কোনো জায়গা আছে এখানে? বিশ্বাস করতে বাধ্য স্যার। বিশ্বাস করতে মানুষ বাধ্য থাকবে স্যার। স্টোরি দিলে আর এইভাবে স্টোরি অনুযায়ী লিখে গেলে বাধ্য। বিশ্বাস মানুষকে করতে হবে, আর এইটা আপনি যখন করতে পারবেন, এই কনফিডেন্সটা যখন আপনি অর্জন করতে পারবেন, তখন দেখবেন যে আপনার কন্টেন্টের ভ্যালু দিন যাবে আর বেড়ে যাবে। এমনও হবে যে আপনাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনভাইট করা হচ্ছে যে স্যার আমাকে একটা কন্টেন্ট লিখে দেন, ঠিক আছে, একটা কন্টেন্ট লিখে দেন, আমি 30,000 40,000 50,000 টাকা আপনাকে দিব। এরকম কিন্তু সচরাচর রেগুলার হয়ে থাকে স্যার। আপনি যদি ভালো কন্টেন্ট লিখতে পারেন, ঠিক আছে, কারণ কন্টেন্ট লেখার পর দেখবেন একটা অপশন থাকে, ভালো ভালো সাইটে যারা কন্টেন্ট লেখে, এখানে একটা জিনিস থাকে, আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, হ্যাঁ, রাইটেন বাই, এই যে দেখেন এনার নাম এখানে দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করে এনার প্রোফাইলে যদি যাই, ঠিক আছে, ল্যান্ডসি কলোউইচ, এনে একজন কি কন্টেন্ট রাইটার স্যার। দেখেন এখানে লেখা আছে ল্যান্ডসি লাভস টু ক্রিয়েট ইন এডুকেশনাল কন্টেন্ট ফর মার্কেটার্স, চেক আউট হাবস্পট একাডেমি ভিডিও কোর্স, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি কি এর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি, লিঙ্কিং প্রোফাইল আছে। তো লিঙ্কিংয়ে গিয়ে আমি আর ইমেলটা বের করে একে যদি একটা মেসেজ, দেখেন ইনার লেখা যতগুলো কন্টেন্ট এই হাবস্পটের মতো একটা বড় ওয়েবসাইট আছে, সবগুলো এখানে দেওয়া আছে। দেখছেন কতগুলো কন্টেন্ট লিখছে, হাউ টু রাইট এ গ্রেট ইমেল সিগনেচার, দেখেন কতগুলো অ্যাডভাইস দেওয়া আছে তার। সো এনার এগুলো যখন পড়বে, ঠিক আছে, এনার একটা কন্টেন্ট, এনার যে লেখা কন্টেন্ট সেটা দেখেন। আমি যদি কই লিখলাম স্যার, একটু দেখিয়ে এখানে লিখি, এনার লেখা একটা কন্টেন্ট গুগলের 1 নম্বর পেজে আছে, নট 1 নম্বর,
2 নম্বর পজিশনে আছে। 1 নম্বরে আছে উইকিপিডিয়া, 2 নম্বর পজিশনে তার এই কন্টেন্টটা আছে, ব্লগটা আছে। এই ওয়েবসাইটে গুগলের অ্যাভারেজ ইউএসএতে মান্থলি সার্চ হচ্ছে প্রায় 10,000-এর মতো। তো সারা বিশ্বে তাহলে কত? আপনি কান্ট্রি চেঞ্জ করে দেখেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সারা বিশ্বে কতজন মানুষ তাহলে এই কন্টেন্টটা পড়তেছে? একটা কন্টেন্ট যদি আমি তার থেকে এই কন্টেন্টটা 50,000 টাকা দিয়ে কিনে নিই, তাহলে কি আমার লস হবে? এই ওয়েবসাইট যদি তার থেকে এই কন্টেন্টটা কিনে নেয় 50, 60, 1 লক্ষ টাকা দিয়ে, তাহলে কি তার কোনো ক্ষতি হবে? লস হবে স্যার? সে 1 লক্ষ টাকা দিয়েও যদি এই কন্টেন্টটা কিনে দেয়, ওই টাকা তো সে 1 মাসের ভিতরে ইনকাম করে ফেলবে এখান থেকে, জানেন? কন্টেন্ট রাইটিং এ বিজনেস টাইপ, আপনি যদি একটা হাই ক্লাস কন্টেন্ট লিখতে পারেন, আপনি ওখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন স্যার। কন্টেন্ট লিখে আপনি যদি ফার্স্ট পেজে আসেন, তাহলে দেখবেন যে আপনার চারিদিক থেকে ইনকাম। প্রতিদিন মেইল বক্সে ঢুকে দেখবেন যে আপনার 10-5টা অফার চলে আসছে, স্যার আমাকে একটা কন্টেন্ট লিখে দেন, আমাকে একটা কন্টেন্ট লিখে দেন, ঠিক আছে? যারা কন্টেন্ট রাইটিং এসইও নিয়ে কাজ করে, তারা ফাইবার আপওয়ার্কে খুবই কম কাজ করে। যারা A to Z এসইও সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে, তারা ফাইবার আপওয়ার্কে খুবই কাজ কম করে। ওদের নিজস্ব একটা ওয়েবসাইট খুলে রাখে, কেমন? সো বলেন আপনাদের কি অবস্থা? তাই না, এরকম কন্টেন্ট লেখা যাবে না? জি জি। মুসা, কি অবস্থা স্যার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার কন্টেন্ট লেখা যাবে না স্যার? ইনশাল্লাহ। ওকে ফাইন। আমি আসলে চেষ্টা করছি, আমি মানে সময়টাকে আসলে আপনাদের জন্য কনভিন্স করতে পারতেছি না স্যার। আদারওয়াইজ আমি একটা প্রপার কন্টেন্ট লিখেই আপনাদের দেখাইতাম কিভাবে একটার সঙ্গে আরেকটার মিল রাখতে হয়, ঠিক আছে? আপনারা একটু চেষ্টা করেন, দেখেন, যদি না পারেন আমাকে একটু জিজ্ঞেস করেন, আমি তাহলে আরো হেল্প করতে পারি আরো স্যার ভালোভাবে। আমি যদি এসইও আর কন্টেন্ট রাইটিং এর সার্ভিস দিতে চাই হুম, আর নিজের একটা পোর্টফোলিও সাইট করতে চাই, হুম। তো স্যার সেখানে কি কি টাইপের বা কি রকম পরিমাণ আমার স্যাম্পল রাখা দরকার স্যার? কন্টেন্ট রাইটিং এর জন্য হোক বা আমি এসইও অডিট করি সেই স্বরূপ রিলেটেড সেরকম সো কি কি এক্সাম্পল হিসেবে রাখা যেতে পারে? আমি যদি আপনাকে বলি স্যার, তাহলে আমি বলবো যে কন্টেন্ট রাইটিং এর জন্য মেইনলি সেটা হচ্ছে আপনি 2 ধরনের পোর্টফোলিও রাখতে পারেন। একটা হচ্ছে বিভিন্ন পোর্টফোলিও শোকেস করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওদের ওখানে সাইন আপ করে আপনার নিজস্ব কন্টেন্টটা ওদের ওখানে রাখতে পারেন। ক্লায়েন্ট দেখতে চাইলে আপনি দেখাইতে পারেন ওদের প্রোফাইল, ওখানে গেলে আপনি কন্টেন্ট দেখতে পারবেন, প্রোফাইল দেখতে পারবেন, ঠিক আছে? সেকেন্ড সেটা হচ্ছে আপনার নিজস্ব ওয়েবসাইটে একটা কন্টেন্ট দিয়ে সেটাকে এসইও করে যদি র্যাঙ্ক করতে পারেন, তাহলে ক্লায়েন্টকে বলবেন যে দেখো আমি এই কন্টেন্টটা আমি লিখছি এবং এই কিওয়ার্ডের এগেইনস্ট, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এত, এখন যদি আমি এটা লিখে গুগলে সার্চ করি, তাহলে আমার কন্টেন্টটা 1 নম্বর 2 নম্বর পেজে চলে আসে, ঠিক আছে? সো এই দুইটা কাজের যদি কাজ করতে পারেন এবং আপনি পোর্টফোলিও হিসাবে যদি এই দুইটা প্রসেসকে মেনে নিতে পারেন বা নিতে পারেন, তাহলে আপনাকে এসইওর জন্য যদি কোনো ক্লায়েন্ট নক করে, সে আপনাকে ছাড়া অন্য কাউকে কাজ দিবে না। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, আমার আর একটা কথা ছিল। মনে জি। করেন আমি একটা সাইট পোর্টফোলিও সেট করলাম আমার জন্য। হুম হুম। তো মনে করেন নাম দিলাম যে musakudimshuba.com। হোম পেজটা সম্পূর্ণটা একটা পোর্টফোলিও হিসেবে যেভাবে সাজানো যায় আর কি, ওকে সেভাবে সাজাইলাম। ওকে আর উপরে মেনু বারে আমি একটা অপশন রাখলাম বা একটা পেজ রাখলাম, সেটা রাখলাম মনে করেন ব্লগ। তো সেই ব্লগে আমি নিয়মিত ওই কিছু টিপস এন্ড ট্রিক্স সহ আর্টিকেল পাবলিশ করতেছি যে কিভাবে একজন দক্ষ এসি এক্সপার্ট হওয়া যায়, কিভাবে কন্টেন্ট লেখা যায়, মানে টুকটাক জিনিসগুলা পোস্ট আর্টিকেল আকারে সে আমি ব্লগ সেকশনটাতে যদি পোস্ট করি, তো স্যার সেখান থেকে যদি এটা র্যাঙ্ক করে তাহলে তো স্যার কাজ পাওয়ার সম্ভাবনা আছে, প্লাস সেটাতে তো আমি অ্যাডসেন্স ইউজ করতে পারবো, তাই না? হ্যাঁ, রেগুলার ট্রাফিক আসলে আপনি কাজও পাবেন, অ্যাডসেন্সও আসবে।
কিন্তু রেগুলার ট্রাফিক আসার কারণে আপনি যে কিওয়ার্ড বা যে জিনিসগুলো চুজ করতেছেন, কম্পিটিটররাই তো আপনাকে উপরে আসতে দেবে না, বুঝলেন স্যার? স্যার আরেকটু ডিটেইলে বললে ভালো হতো স্যার। মানে আপনি যে টপিকস নিয়ে কাজ করতেছেন বা র্যাঙ্ক করার চেষ্টা করতেছেন, ওই টপিকস নিয়ে তো আপনি একাই চেষ্টা করেন না স্যার, আপনার মতো আরও অনেক আছে, ঠিক আছে? এবং তাদের আরও বেটার কন্টেন্ট আছে আপনার থেকে, ধরে নিলাম আমি, তখন তো আর গুগল আপনাকে আর ওইভাবে সাপোর্ট করবে না, আপনার কম্পিটিটরদের সাপোর্ট করবে তখন, আপনি তো র্যাঙ্ক করতে পারবেন না। আসলে স্যার আমার এই চিন্তা ভাবনাটা আসলে কিভাবে, যেমন অনেক টুলে দেখলাম যে টুলটা তারা সার্ভিস দিচ্ছে প্লাস তাদের একটা ব্লগ সেকশন রাখে। সবাই রাখে স্যার, সেখানে নট তারা টুলস, সবাই রাখে। আপনি যত সার্ভিস প্রোভাইডার ওয়েবসাইট আছে সবাই ব্লগ রাখে, কারণ সার্ভিস প্রোভাইড করার জন্য যে ছোট ছোট কন্টেন্টগুলো দিতে হয়, এই কন্টেন্ট এত ছোট ছোট বা এত মানে কপিরাইটিং ভরা কন্টেন্ট বা সেলস আপনার টেক্সট দিয়ে ভরা কন্টেন্ট ওয়েবসাইটগুলো কখনোই গুগলের র্যাঙ্কিংয়ে আসে না, ঠিক আছে? গুগলের র্যাঙ্কিংয়ে আসে ওই ওয়েবসাইটগুলোতে যে ব্লগ করা হয় না, ওই ব্লগগুলো র্যাঙ্কিংয়ে আসে, এবং ব্লগের ভিতরে তারা হাইপার লিঙ্ক করে থাকে, ইনবাউন্ড লিঙ্ক করে থাকে, এক্সটার্নাল লিঙ্ক করে থাকে, যেগুলো মানুষ পড়তে পড়তে ওগুলোতে ক্লিক করে তাদের প্রোডাক্টে চলে আসে, ঠিক আছে স্যার? বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। তাহলে স্যার এখন এসইও রিলেটেড আমি পোর্টফোলিও করতে গেলে তাহলে আপনি বলতে চাচ্ছেন শুধু পোর্টফোলিও রাখাটাই বেটার হবে, তাই তো? না না না, পোর্টফোলিও রাখবেন কেন? আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, ঠিক আছে? ওয়েবসাইট তৈরি করে সেখানে দুইটা পেজ রাখলেন, যেখানে হোম পেজ এবং আপনার যে আপনার অ্যাবাউট পেজ, এই দুইটা পেজ আপনার সব, একটা পেজে হচ্ছে আপনার হোম পেজটাতে আপনার কাজের একটা সামারি থাকলো, সামারি মানে আপনি কাজ করেন কিভাবে, কোন কোন প্রসেস আপনি ফলো করেন, যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে হোম পেজে বাই ডিফল্ট কী থাকে, এর সঙ্গে কিছু এক্সটার্নাল অ্যাড করে দিলে একটা হোম পেজ কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? সো এটা আপনি করে রাখলেন। আর অ্যাবাউট পেজে আপনার নিজের সম্পর্কে বলে রাখলেন, আপনি কোন সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আপনার অ্যাবাউট আস মানে আমার নিজের সম্পর্কে কিছু কথা বললেন, আপনার নিজের সম্পর্কে কিছু কথা বললেন। আরেকটা পেজ রাখলেন হচ্ছে সার্ভিস, ঠিক আছে? সার্ভিস পেজটাতে জাস্ট আপনি এক্সপ্লেন করলেন যে আপনার A to Z কাজের প্রসেসটা কি। হোম পেজে তো আমরা জাস্ট শুধু ছোটো ছোটো মানে সামারিটা দিয়ে রাখলাম কাজের প্রসেসে, ঠিক আছে? আর যখন সার্ভিস পেজে যাবে তখন A to Z কাজের প্রসেসটা পাবে। আর হোম পেজে তো ধরেন হায়ার করার অপশন থাকতেইছে, কন্ট্যাক্ট আস ফর্ম থাকবে যেখানে আমার সঙ্গে তারা মেসেজে কন্ট্যাক্ট করতে পারবে। আর একটা পেজ থাকবে সেটা হচ্ছে ব্লগের ভিতরে গেলে তখন ধরেন হিউজ পরিমাণে ইনফরমেশন পাবে। আপনার ওয়েবসাইটে এসইও রিলেটেড হয়তো দেখা যাবে 10টা ব্লগ করা আছে, 10টা ব্লগে আপনি এক্সপ্লেন করার চেষ্টা করছেন কোন কোন মেথডগুলো কার্যকরী। সো যখন তারা এগুলো যখন কেউ গুগলে সার্চ করবে ব্লগে, তখন তারা আপনার ব্লগে চলে যাবে, এবং ব্লগের ভিতরে আপনি আপনার ধরেন অর্ডার পেজ, সার্ভিস পেজের বিভিন্ন জায়গায় লিঙ্ক দিয়ে রাখছেন, ওই লিঙ্কগুলোতে ক্লিক করে সে রিডাইরেক্ট হয়ে আপনার হোম পেজে চলে আসবে এবং আপনার সার্ভিসগুলো দেখবে। দেখার পর সে সরাসরি আপনার সঙ্গে, তার যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি সে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর প্রয়োজন ছাড়া কেউ আসলে ওই বিষয়ে গুগলে সার্চ করে না, খুবই কম। জি তা তো অবশ্যই। স্যার আরেকটা কাজ করলে কেমন হয়, মনে করেন আমি পোর্টফোলিও তো করলাম, করে আমার যে সার্ভিস পেজটা আছে হুম। সেই সার্ভিস পেজটাকে আমি যদি গুগলে পেইড ক্যাম্পেইন চালাই, স্যার সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়? স্যার শুনুন, গুগলে পেইড ক্যাম্পেইনটা চালানো হয় কিসের জন্য জানেন? ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য, ইনস্ট্যান্ট প্রোডাক্টের জন্য। একটু একটু কেয়ারফুলি মাথায় রাখবেন। আপনি যদি সময় পান স্যার, গুগলে পেইড ক্যাম্পেইন চালানোর বিভিন্ন ব্লগ আছে, গুগলের নিজস্ব বিভিন্ন মতামত আছে, এগুলো একটু স্টাডি করার চেষ্টা করুন বিফোর ইনভেস্ট ইওর মানি, কেমন? সো ওখানে গেলে জি স্যার আমি হ্যাঁ বলেন স্যার। আমি একটু শেষ করে নিই। সো ওখানে গেলে আপনারা দেখতে পারবেন, যদি ওখানে নাও যান স্যার, জাস্ট আপনি বিভিন্ন জায়গায় গেলে যে গুগলের অ্যাডগুলো ধরে, এই অ্যাডগুলো থেকেও আপনি ফিল করতে পারবেন যে ওখানে আসলে সেই সাইটগুলোরই অ্যাড দেওয়া হয় যেখানে ইনস্ট্যান্ট প্রোডাক্ট সেল করা যায়, সার্ভিস না, নট সার্ভিস, ইনস্ট্যান্ট প্রোডাক্ট সেল করা যায়। সার্ভিস সেল করা এরকম ধরেন খুবই কম আছে যারা অ্যাড দিয়ে থাকে। সার্ভিস একটা আলাদা জিনিস, প্রোডাক্ট একটা আলাদা জিনিস স্যার, ঠিক আছে? সার্ভিসের জন্য আসলে অ্যাড ক্যাম্পেইন করার প্রয়োজন হয় না। মানুষের সার্ভিসের অলওয়েজ প্রয়োজন হয়, মানুষ আপনাকে খুঁজে নেবে। এখানে সার্ভিস রিলেটেড যদি অ্যাড ক্যাম্পেইন করতে যান আপনি, তাহলে আপনি যে পরিমাণ ইনভেস্ট করবেন সেই পরিমাণ প্রফিট পাবেন না,
বুঝাতে পারছি স্যার? জি স্যার, বুঝতে পারছি। মানে আমি আসলে ভাবছিলাম কি যে এমন যদি হয় যে বেস্ট কন্টেন্ট রাইটিং বা বেস্ট কন্টেন্ট রাইটিং এজেন্সি বা এরকম কিছু মানুষ যখন সার্চ করে, আমি যদি এরকমের তো এজেন্সিগুলো র্যাঙ্ক করে থাকে, তো আমি ভাবছিলাম যে এরকমই যদি আমি ক্যাম্পেইনটা চালানো যায়, তাহলে তো তারা জিনিসটা পড়তে আসলে আমার স্যাম্পলগুলো দেখবেই, একটা মানে অর্ডার সেলস হওয়ার আর কি সম্ভাবনা থাকে। এই জন্য আর না কি না বলছিলাম। না, এটা আসলে ভুল। আপনি যেটা বলছেন অ্যাজ ইউজুয়াল নর্মাল ক্ষেত্রে, কিন্তু অ্যাড ক্যাম্পেইনটা আসলে এভাবে কাজ করে। অ্যাড ক্যাম্পেইনটা সবচেয়ে সাকসেসফুলি কাজ করে আপনার ধরেন ইনস্ট্যান্ট প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন আপনি লিঙ্কিংয়ে সেলস নেভিগেটর একটা পারচেস করেন, দেখবেন কাজ হচ্ছে, তাই না? সো লিঙ্কিংয়ে সেলস নেভিগেটর সে যদি একবার পারচেস করে ফেলে, তাহলে কি সেটা রিটার্ন করতে পারবে? পারবে না। So, আর আপনার থেকে যদি সার্ভিস সে নেয়, নিয়ে 1 মাস পরে দেখলো যে আপনার সার্ভিসটা সে রিটার্ন করে দিচ্ছে। অর্থাৎ সার্ভিসের ক্ষেত্রে তারা ধরেন, সার্ভিসের ক্ষেত্রে অ্যাড প্রমোশন ক্যাম্পেইনগুলো আলাদা, ঠিক আছে? সার্ভিসের ক্ষেত্রে মানুষ কোল্ড মেইল সিস্টেম ব্যবহার করে, সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট প্রমোট করে, ব্র্যান্ডিং, নিজের ধরেন পরিচিতি বাড়ায়, ঠিক আছে? আমি একটা পেজ তৈরি করছি, পেজে আমার ধরেন আমার সার্ভিস রিলেটেড 10,000 মেম্বার বাড়াইছি। এখন আমি প্রতিদিন আমার সার্ভিসে একটা করে সাকসেস স্টোরি বা প্রতিদিন সার্ভিসে কী হচ্ছে না হচ্ছে এগুলোর আপডেট আমি ফেসবুকে পোস্ট করতেছি। মানুষটা ফেসবুকে ইউজ করতে গেলে আমার সার্ভিসের বিষয় সম্পর্কে জানতে পারতেছে। দিস ইজ মার্কেটিং, সার্ভিস সেলিং মার্কেটিং, নট প্রোডাক্ট সেলিং মার্কেটিং। প্রোডাক্ট সেলিংটা আলাদা বিষয়, ঠিক আছে? প্রোডাক্ট একটা প্রোডাক্টই সারা জীবন ওই এক, মানে প্রোডাক্ট যতদিন আছে ততদিন ওই একই কাজই করে যাবে। বাট সার্ভিস ইজ নট লাইক দ্যাট। সার্ভিস আজকে আপনি একজনকে সার্ভিস দিচ্ছেন এক ধরনের, কালকে সেম সার্ভিসটা অন্য আরেকজন দিচ্ছেন অন্যভাবে, এবং দেখা গেছে অন্যভাবে দেওয়ার ফলে তার সার্ভিসটা আগের জনের থেকে আরও বেটার হয়েছে, আরও ভালো হয়েছে, আরও দ্রুত কাজ করছে, ঠিক আছে? এই যে সার্ভিসের ইমপ্রুভমেন্ট, এটা প্রোডাক্টে আপনি পাবেন না। আর এই জিনিসটা যদি আপনি অ্যাওয়ারনেস করতে চান বা সবাইকে জানাইতে চান, তাহলে আপনার সোশ্যাল ইনফ্লুয়েন্স থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি না থাকে, তাহলে আপনার ক্লায়েন্টদের যে ইমেইল আছে না, লিড জেনারেশন, কোল্ড মেইলের মাধ্যমে ক্লায়েন্টদের কাছে আপনার সার্ভিসের ডিটেলসটা পাঠিয়ে দিতে পারেন। আমরা যারা লিড জেনারেশনে কাজ করি, ঠিক আছে, তাদের মধ্যে আমরা যারা ম্যাক্সিমাম টাইমে যে লিডগুলো কালেক্ট করি, এদের মধ্যে যে বায়ারগুলো থাকে, এই বায়ারগুলো প্রায় 99% বায়ারেরই প্রোডাক্ট হচ্ছে সার্ভিস, নট প্রোডাক্ট। তারা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, হোম লোন সার্ভিস দিয়ে থাকে, কার লোন সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে? অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকে স্যার। তাহলে আপনি ভুলটা কেন করতে যাবেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার, আপনি যে কোল্ড মেলের বললেন ক্লায়েন্টের সাথে আউটরিচ করার জন্য, তো স্যার এখন মনে করেন যদি আমার সাইটে মানে 1,000 বা 1,500 ট্রাফিক সাবস্ক্রাইব করছে বা নিউজলেটারে তারা তাদের মেইল দিয়ে অ্যাড করে রাখছে, তো আমি যখন মনে করেন আমি মেইল চিম্প ইউজ করতেছি, তো মেইল চিম্প ইউজ করতে গেলে তো আমি যদি কোনো একটা মেইল পাঠাই তাদের সবার কাছে, তখন এই মেইল চেম্পের যে সার্ভারটা ব্যবহার হবে, এতে কি সবগুলাই কি ইনবক্স হবে? না, আমি যে ইয়েটা পাঠাবো ইনবক্স হবে কিন্তু প্রমোশনে চলে যাবে। মেইল চ্যাম্প থেকে যে মেসেজগুলো যাবে এগুলো সব প্রমোশনে যাবে। কিন্তু স্প্যামে যাবে না তো? না, প্রমোশনের মেসেজগুলো কখনো স্প্যামে যাবে না। আর আপনি যদি কারো ইনবক্সে পাঠাইতে চান, কোল্ড মেইলটা অবশ্যই প্রাইমারি বক্সে যেতে হবে, ঠিক আছে? কারণ প্রাইমারি বক্সটা হচ্ছে শুধু সেটা তো স্যার আমি মানে ম্যানুয়ালি করলে, আমি যেটা বললাম আপনাকে, যেটা অটোমেটিক্যালি সাইটে যেগুলো আমরা পপ আপ দেই বা সাবস্ক্রাইবারের অপশনগুলো রাখি, এগুলো সব স্যার প্রমোশনে চলে যাবে স্যার। আপনার যদি নিজস্ব দুপুরের কাছে তো দেখাতে দেখাতে বন্ধ করছিলেন স্যার, ওরাও তো দেখতে যাচ্ছে, আর আমাদেরও তো অনেকে মাহমুদুল ভাই, মুসা ভাই সবারই বলতেছে। তো লাস্টে যদি পারেন একটা যদি দেখাই দেন, দুই ব্যাচ একদিন মানে একসঙ্গে করে ভালো হয় স্যার। দেখি স্যার, সময় পেলে দেখাবো। আর আপনাদেরও তো এত লোড নিতে পারেন না আপনারা, ঠিক আছে? আমি বক করে যে আপনারা শুধু চুপচাপ শোনেন, তাহলে তো ভালো লাগে না। কারণ আমি ধরেন সারা রাত ধরে একটা প্রেজেন্টেশন তৈরি করলাম, সারা রাত ধরে আপনাদের জন্য একটা প্রসেস রেডি করে আনলাম, সকালে এনে আপনাদেরকে বুঝাইলাম, 1-2জন শিখলেন, বুঝলেন, না বুঝলে বাকিরা সব চুপ করে থাকে। এত খাটাখাটি কোনো পরিশ্রম করার কোনো দাম আছে স্যার? তাহলে বলেন। স্যার
না কি বলি স্যার? এটা না, আপনি বুঝতেছেন চুপ থাকতেছেন, এটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে ধরেন ম্যাক্সিমামেরই ইন্টারেস্ট নাই, ঠিক আছে? আপনাদেরকে মেনশন করি নাই, বা যারা বুঝতেছেন তারা তো বুঝতেছেনই, বাট ম্যাক্সিমামেরই অ্যাটেনশন নাই। আমি ধরেন বুঝাইতে বুঝাইতে অনেকজনকে কল করলাম যে কি বুঝলেন, কারো কোনো খবর নেই। সবাই ধরেন ক্লাস ওয়ান রেখে যার যার কাজের সাথে ব্যস্ত। কি দরকার স্যার এত পরিশ্রম করার, বলেন? আমার টার্গেট তো আমি ফিল আপ করেই দিছি না, আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে ক্যাটাগরিতে কাজ শিখাইছি। আপনি বিভিন্ন ইয়াতে যান, দেখেন অন্য অন্য কোর্সগুলোতে যান, তারা জাস্ট ওই স্যাম্পল বেসিক জিনিস যেগুলো আছে ওগুলো শিখাই কোর্স শেষ করে দিচ্ছে। আমি ওর থেকে অনেক বেশি আপনাদেরকে দেখাইছি, অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে আসছি স্যার, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল করছি স্যার, সব জায়গাতে এলইডিতে সব জায়গাতে তো বিষয় থাকে যে একটা ছোটখাটো কাজ করিয়ে দিয়ে পেমেন্টটা গভর্নমেন্টকে দেখায় এটুকুই শেষ করে দেয়, বাট আপনি অনেকটাই করছেন, এসিওটা কোথাও করাই না স্যার। আপনি এলইডিপিতে আরেকজন ট্রেনার এসিও করাইতো, ওর তো বর্তমানে ওই নাই, ব্যস্ত আছে। এই ট্রেনার বাদে এখন যতগুলো ডিজিটাল মার্ক এলইডিপি লট ওয়ানে কেউ আপনাকে এসিও শেখায় না, কোনো ব্যাচে এসিও শেখানো হয় না, কারণ এসিও লট অন না স্যার, অন্য জেলাতেও করাচ্ছে না আমি শুনছি। এসিও করায় না কেন জানেন? কারণ এসিও খুবই ডিফিকাল্ট একটা পার্ট। এটা যখন করাইতে যাই স্টুডেন্টরা অর্ধেক হারায় যায়, এই জন্য আমি আপনাদেরকে আলাদা করে নিয়ে আসছি এখানে। কারণ ওখানে যদি করাইতে যাইতাম ওখান থেকে অর্ধেক স্টুডেন্ট হারাইতো। ঠিক আছে? স্যার আমার একটা ফ্রেন্ড রাজশাহী থেকে ওর দেখা যায় শুনলাম আর কি ওর কাছ থেকে ওয়ার্ডপ্রেস একদিনে আলোচনা করা শেষ, তারপর হচ্ছে এসইও 2 দিনে আলোচনা করা শেষ, এগুলো আর কি সব একদিনে সবই। না, একদিন দুই দিন করে সেটা তো ট্রেনারের দোষ না, এটা হচ্ছে আপনাদের জন্য স্যার। আপনাদেরকে তো জাস্ট বেসিক সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে বেসিকের বেশি কেউ করায় না স্যার, বেসিক আইডিয়াগুলোর বেশি কেউ আপনাকে করাবে না, কারণ আপনারা একদম নতুন স্যার, আপনাদের ওই অ্যাবিলিটি নাই নেওয়ার মতো। আপনাদেরকে আরও কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে? সবাই একই কথাই বলবে আপনি যেখানে যান। ইভেন আমাদের ট্রেনিংয়ে বলা হয় এরকম যে স্টুডেন্টদের বেশি প্রেশার দেওয়ার প্রয়োজন নেই, বেশি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? একটা বেসিক ধারণা দাও, ডে বাই ডে তারা নিজেদের ইমপ্রুভ করে নেবে, এরকম করে বলা হয়। ওকে, ওকে স্যার, বলেন আর কোনো ইস্যু? স্যার এখন নেক্সট স্টেপে স্যার কি করা যেতে পারে, বা এখন আপনার প্ল্যানিংটা কি, আমাদেরকে নেক্সট কি ইয়ে করতে হবে? আমরা তো কেবল কন্টেন্ট রাইটিং শেষ করলাম স্যার, ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটটাকে সাজাবো না, সাবমিট করার মতো করে প্রিপারেট করে তুলবো না, এইচটিএমএল এর স্ট্রাকচারটা তৈরি করে দিতে হবে না, অনেক কাজ বাকি আছে। বোঝা নিয়েছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে একটা কাজ করেন, আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পর আমরা ওয়ার্ডপ্রেসে ব্যাক করি, আমাদের কন্টেন্টটা জায়গা মতো প্লেস করি, ঠিক আছে? টেক্সট ব্যবহার করে বা অন্যান্য যা যা ব্যবহার করে তা তা ব্যবহার করে কন্টেন্ট প্লেস করবেন, তাই না স্যার? হ্যাঁ, কন্টেন্টটা একদম সুইটেবলভাবে এ টু জেড প্লেস করে আমরা ওয়েব মাস্টারে সাবমিট করার চেষ্টা করব, এবং ওয়েব মাস্টারটা কীভাবে কাজ করে এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু নলেজ দেব। দেন আমরা একটু অফ পেজ এসিওতে যাবো। অফ পেজ এসিওতে আপনাদের শুধু দেখাবো কোনগুলো প্রপার ওয়ে, মানে রাইট লিগ্যাল ওয়ে, সেগুলোতে কিভাবে মুভ করতে হয়, ঠিক আছে? কোনো ইলিগ্যাল ওয়ে এবং প্রপার ওয়ে, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। এবং আরেকটা জিনিস আমি দেখাবো আপনাদের, সেটা হচ্ছে প্রপার ওয়েতে কিভাবে সফটলি ব্যাকলিঙ্ক তৈরি করা যায়, ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে স্যার আমরা ব্যাক করবো কয়টার দিকে? কারণ বাজে স্যার 11টা, আপনারা 11:25-30-এর মধ্যে ব্যাক করেন। ওকে স্যার। ওকে।
সো এগুলো তো হচ্ছে বাই ডিফল্ট। আপনি যদি চান কখনো ইচ্ছা মতো আপনার পুরো সাইটটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কারণ কি জানেন, কারণ হচ্ছে এই সাইটটা আপনার নিজের টাকায় কেনা। ওকে, সো এখানে সব কিছু করার রাইটস আপনার আছে, কেমন? ওকে, ঠিক আছে, ফাইন। সো আমরা আমাদের ওয়েবসাইটটা যদিও ইনকমপ্লিট, বাট নট আ বিগ ডিল, আমরা এটা কমপ্লিট করে ফেলবো, টাইম লাগবে একটু। আচ্ছা, আমার ওয়েবসাইটটা স্লো কেন? আমার ইন্টারনেট স্লো, এই জন্য কি? আর ওয়েবসাইটে একটু স্পিডটা দেখে দেবো। প্রবলেম। ইন্টারনেটের কারণে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। আপনারা একটু সাইটটা একটু ব্রাউজ করে দেখেন তো এরকম ইস্যু হচ্ছে কিনা। আর লিঙ্ক চ্যাটে দিয়ে দিছি।
রেকর্ডিং নিচ্ছে সাহিদ? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন।
বলতেছে যে আপনার কোনো একটা রিসোর্স ফুল হয়ে গেছে স্যার, হেভি ইউজেস হয়ে গেছে, লিমিট 200%। স্যার সাইড ব্যাকআপ জি স্যার, বললাম যে স্যার সাইড সাইট আসলে ব্যাকআপ রাখার প্রয়োজন হয় না স্যার, ব্যাকআপ রাখলে রাখা যায়, বাট আমার সাইটে তো এখন এমন কোনো মেজর ইনফরমেশন নাই বা মেজর কোনো পার্ট নাই সেটা রাখবো আসলে। আমি আসলে স্যার গুগল ড্রাইভে অটো ব্যাকআপটা ইউজ করে রাখি তো যাতে সমস্যা না করা যায় কিছু যদি কোনো প্রবলেম থাকে তাহলে রেস্টোর করতে পারবে। প্রবলেম নাই, জাস্ট বলতেছিল যে আপনার প্যাকেজটা আপডেট করতে হবে, ঠিক আছে, প্রফেশনাল ইউজের জন্য এই প্যাকেজটা না। এখানে যেটা দেখাচ্ছে যে সিপিইউ ইউজ, ফিজিক্যাল মেমোরি ইউজ, এগুলো লিমিট হয়ে গেছে, দেখেন রেড হয়ে আছে, দেখতে পাচ্ছেন। ও বলতেছিল যে এইগুলো একটু ঠিক করেন আপনার সাইটের, তো এটা তো আসলে ট্রায়াল প্যাকেজের মতো, এটা আপনি এইভাবে ব্যবহার আপনি হেভিলি ইউজ করতে পারবেন না। ওকে ফাইন, আমার সাইটটা আসলে হেভি ইউজ হয়ে গেছিল, অনেকগুলো প্লাগ ইন মানে তো ধরেন জাভা স্ক্রিপ্ট, আর জাভা স্ক্রিপ্ট এক একটা রান হতে যে পরিমাণ র্যাম নেয় কল্পনার বাইরে, ঠিক আছে। ওকে, নট এ বিগ ডিল, এটা পরে ঠিক করে নেওয়া যাবে। আচ্ছা চল, একটু স্লো থাক, আমরা এটাতেই কাজ করি, কেমন? চলেন আমরা একটা পোস্ট অ্যাড করি। পোস্ট অ্যাড করার আগে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দিয়ে রাখি স্যার, এখন এই অন পেজ এসিওতে, ঠিক আছে, কিছু টেকনিক্যালি জায়গাতে কন্টেন্ট অ্যাড করতে হয়, আমার কথা কি বুঝতে পারতেছেন স্যার? কিছু টেকনিক্যালি জায়গাতে আমাদেরকে কন্টেন্ট অ্যাড করতে হয়, এই জায়গাগুলো আসলে আমি আপনাদের শুধু দেখাই দিব, কীভাবে কী ধরনের কন্টেন্ট অ্যাড করতে হয় সেটাও বলে দেবো, বাকি জিনিসটা কিন্তু আপনাদের অ্যাড করে নিতে হবে স্যার, কারণ আমি যদি এখন অ্যাড করতে যাই তাহলে দেখা যাবে যে আজকে সারাদিনে হয়তো 2-3টা জায়গায় কন্টেন্ট অ্যাড করতে পারবো। আমি কন্টেন্ট লেখার ক্ষেত্রে খুবই স্লো। ফার্স্ট অফ অল যেটা থাকে সেটা হচ্ছে পোস্ট ক্যাটাগরি, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। পোস্ট ক্যাটাগরিতে আমরা ডিসক্রিপশন অ্যাড করব, একমাত্র পোস্ট ক্যাটাগরিতে আমরা ডিসক্রিপশন অ্যাড করে গুগলকে এক্সএমএল আপনার সাইড ম্যাপের মাধ্যমে গুগলকে আমরা বলে দিতে পারবো যে আমার এই যে আমার যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরি মানে আমি কি বুঝাইতে চাচ্ছিলাম, ঠিক আছে। এখানে দেখেন এই যে ডিসক্রিপশন লেখা আছে, আমাদেরকে এটা ফিল আপ করতে হবে স্যার। এখানে দেখেন এই যে 2টা বাতি জ্বলতে আছে, একটা হচ্ছে আপনার এসইও রিলায়েবিলিটি আর একটা হচ্ছে আপনার এসইও অ্যানালাইসিস কন্টেন্টের। সো আমরা যখন এটা ফিল আপ করবো তখন এই 2টা বাতি কি হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, সবুজ হয়ে গেলে আমাদের কাজ শেষ। সো আমরা একটা কপি কন্টেন্ট নিয়ে আসি, এই আপনাদের জাস্ট দেখায়, আপনারা করতে পারবেন না স্যাররা? একজন পারবেন, বাকিরা পারবেন না, এই তো ট্রাই করবো স্যার। ট্রাই করবেন না? Okay. আচ্ছা, এখানে আমরা একটা কপি কন্টেন্ট দিয়ে দিলাম, চলেন দেখি কি হয়। সরি, এখানে দিয়ে তো লাভ নেই, এখান থেকে আমরা এই B2B লিড জেনারেশনে কপি একটা কন্টেন্ট ইনজেক্ট করব। দেখেন B2B লিড জেনারেশন কি বলে আমাদের। দিয়ে দেই কন্টেন্টটা, এসইও রিলায়েবিলিটি এখানে চেক হবে। এই তো শুধু করে আমার সাইটে তো ঘোরা শেষ হয় না, এত ঘুরবেই।
একটা ডোমেন হোস্টিং কিনতে গেলে কত ঝামেলা থাকে দেখছেন স্যার। এটা চেক করো, ওইটা চেক করে না, এই হয়েছে সেই হয়েছে, প্রচুর ঝামেলা। কন্টেন্ট কম হয়ে গেছে, আর বেশি দিতে হবে। ওহো, রেড হয়ে গেছে কেন? রিলায়েবিলিটি ওইটা তো এই পাশে, এর জন্য রিলায়েবিলিটিতে যাই, দেখেন এখানে দেখেন কি লেখা আছে, ফ্লেসি এই কয়টা রেড হয়ে আছে। আপনাকে এখানে কন্টেন্ট লিখে এই কয়টাকে ফিক্স করতে হবে স্যার, ঠিক আছে দাদা? এখানে দেখেন একটা করে যে ক্যাটাগরি আপনি অ্যাড করবেন, কি পরিমাণ কন্টেন্ট দিতে হবে জানেন? দেখেন সেন্টেন্স লেন্থ ইজ গ্রেড, সবগুলো ঠিকঠাক আছে, জাস্ট শুধু হয়তো বললাম এগুলোতে এখানে অ্যাড করতে হবে, এই জিনিসগুলোকে ফিক্স করতে হবে। সোশ্যালের বিষয়টাতে নাই, পরে আসি কেমন। এই জায়গাগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে ফার্স্ট যেটা কন্ডিশন সেটা হচ্ছে অ্যাডেড added description on each category। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন অন পেজ এসইও করতে গেলে, ঠিক আছে স্যার? আর এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা আছে, এই দুইটারে গ্রিন করতে হবে। সাপোজ ধরেন আমি এখান থেকে কন্টেন্ট লিখতে গেলে তখন ঝামেলা হয়ে যাবে। আচ্ছা থাক, এটা এইগুলো তো আমি আপনাদেরকে বুঝাই দিছি স্যার, আবার বুঝাই দিব মনে হয় না, আর বুঝাইতে বোঝানো লাগবে এমনি। হ্যাঁ এমনিতেই এই এসইও অ্যানালাইসিসের বিষয়টা আসেন। এখানে বলা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড যদি এইটা হয় তাহলে এই যে দেখেন গুগল প্রিভিউ, মোবাইলে হচ্ছে এইরকম, ডেস্কটপে হবে এইরকম, ঠিক আছে? প্রিভিউ দেখালো আমাকে। এই যে এখানে দেখেন এসইও টাইটেল, সো টাইটেল ট্রিম টাইটেল বলতে আপনার এই যে ফোকাস যে কিওয়ার্ড এটা প্রথমে থাকবে, তারপরে থাকবে আপনার একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আর্কাইভ। এটা বাই ডিফল্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এই যে ইনসার্ট ভ্যালু আছে, ইনসার্ট ভ্যালুতে ক্লিক করলে এখানে কি কি আপনি অ্যাড করবেন সেটা পেয়ে যাবেন, কেমন দাদা? এটা হচ্ছে স্লকটা কিভাবে কাজ করে জানেন? স্লকটা হচ্ছে আপনার ইউআরএল এর সঙ্গে এটা পারমালিঙ্ক হয়ে থাকবে, অর্থাৎ আপনি যখন এই ক্যাটাগরিতে ভিজিট করবেন তখন স্লাইস দিয়ে ক্যাটাগরির নামটা আপনার ইউআরএল এ এইরকম করে আসবে। এই ক্যাটাগরির আবার মেটা ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে স্যার? স্লগ বেশি ল্যাঙ্ক বেশি হওয়া যায়। না, স্লগের আপনার টাইটেল যেটা সেটাই স্লগ হবে, ঠিক আছে? টাইটেল এবং স্লগটা সেম সেম। টাইটেলে তো আমরা স্পেস রাখি, ইউআরএলে তো স্পেস রাখা যায় না, এই জন্য এর মাঝে মাঝে কী দেওয়া হয়, বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে যে মেটা ডিসক্রিপশন ব্যবহার করেছে, এখানে আপনাকে মেটা ডিসক্রিপশন, এই যে পুরো ক্যাটাগরি আন্ডারে 1 লাইন থেকে 2 লাইনে আপনাকে কিছু লিখতে হবে এখানে, এবং ওইগুলোর ভিতরে যে ইনসার্ট ভ্যালু এই জায়গাগুলো এগুলো ব্যবহার করে আপনার এই মেটা ডিসক্রিপশনটা লিখতে হবে। যেমন আমি যদি লিখি, আমি এখানে লিড জেনারেশন লিখতে চাই, বিটুবি লিড জেনারেশন, তাহলে আমি এখানে ক্লিক করে এখানে সাইট টাইটেলটা দিয়ে দিলাম। সাইট টাইটেল মানে সাইট টাইটেলটা হচ্ছে কি আমার বিটুবি লিড জেনারেশন। বিটুবি লিড জেনারেশন থেকে আমি এখান থেকে যদি একটু কপি করে নিই, বিটুবি লিড জেনারেশন ইজ এ শর্ট অফ বিজনেস লিড জেনারেশন। শর্ট অফ বিজনেস এইটুকু দিয়ে দিলাম। এখান থেকে একটা সেপারেটর নিলাম, ঠিক আছে? সেপারেটরটা আগে থেকে চুজ করে দেওয়া যায়, আপনি আগে থেকে চুজ করে দিতে পারেন ইউএসটিসিও সেটিংসে গিয়ে, ঠিক আছে? দেখাবো আমি এরকম করে আপনি একটা মেটা ডিসক্রিপশন এখানে লিখে দিলে দেখবেন এসইও অ্যানালাইসিস কী হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে সবগুলো। সো এটা হচ্ছে এসইও অ্যানালাইসিস, আর এটা হচ্ছে আপনার কি গুগল রিলায়েবিলিটি। এই দুইটা গ্রিন হয়ে গেলে এখানকার কাজ আপনার শেষ। স্যার জি স্যার। আমি এসইও অ্যানালাইসিসটা পুরোটাই করতে পারছিলাম, তারপর একটা আমার এরকম
আপনার হয় ফোকাস কিওয়ার্ডটা বলতে আপনাকে বলছে H1, অর্থাৎ হেডিংয়ে আপনি যে কিওয়ার্ডটা ব্যবহার করবেন, যেমন এখানে যে P2P লিড জেনারেশন আমার মেইন কিওয়ার্ড, যেটাকে ফোকাস কিওয়ার্ড বলা হয়, এটা আপনাকে হেডিংয়েও ব্যবহার করতে হবে, আবার যখন এখানে যে ফোকাস কিওয়ার্ড চাইবে এখানেও ব্যবহার করতে হবে। এইটা যদি আমি ভুল করে সবচেয়ে ব্যবহার করার পরেও H1 এও কয়েকটা দেখলাম আমার যে কয়েকটা আমার আর্টিকেলে H1 ট্যাগ আছে বা H1 হেডিং আছে, ওগুলোতে ইনজেক্ট করলাম, তারপরেও মানে ওই জিনিসটা রিমুভ হয়। আপনি কীভাবে রিমুভ অ্যাড করছেন আমি জানি না, তবে ওইটা ওইভাবে অ্যাড করলে রিমুভ হয়ে যাবে, কারণ ওইটার মানেই তাই বোঝায়। ফোকাস কিওয়ার্ডটা আপনার কি সবগুলোতে H1 ইউজ করছেন? আপনি শুধুমাত্র H1 না H1 H2 আছে, তো তার মধ্যে ওখানে যেগুলো রিকমেন্ড করছে H1 H2 H2 ওইগুলোতে আমাকে ফোকাস কিওয়ার্ড নাকি ইনজেক্ট করতে হবে। তো আপ- করলাম, করার পরেও আপনার একটা পোস্টে H1 কয়টা আছে? স্যার ওটা দেখতে হবে, আছে কয়েকটাই আছে। একটা পোস্টে একটাই H1 থাকে স্যার, ভুল করছেন, এটা আগে কারেকশন করে নেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমি সফটওয়্যার ইউজ করি। একটা পেজে একটাই H1 থাকে স্যার, ওয়েব পেজে, ঠিক আছে? একটার বেশি কোনো পেজে আপনি H1 পাবেন না, কেমন? আচ্ছা দেখছি। আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে? সো আমরা এসইও রিলায়েবিলিটি এবং এসইও অ্যানালাইসিসগুলো ফিক্স করতে পারলাম। এখানে খুব বেশি কাজ নয়, ঠিক আছে? জাস্ট আপনার মনের মতো করে এগুলোকে সাজাই দিবেন স্যার, কেমন? এই কাজটা করার পর দেখবেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সোশ্যালে এরকম একটা প্রিভিউ থাকবে, যেখানে যদি আপনার এই ক্যাটাগরি লিঙ্কেও শেয়ার করে, তাহলে সেখানে ইমেজ হিসাবে কি যাবে। যেমন আমি যদি এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করি এবং আমি চাচ্ছিলাম আমার এই ক্যাটাগরিতে ইমেজ হিসাবে আমি এটাকে রাখতে চাচ্ছিলাম, সিলেক্ট ফাইন, দেন আমি ফেসবুকের টাইটেল হিসাবে রাখতে চাচ্ছিলাম আমি এখানে B2B লিড জেনারেশন। দেখেন আমি লিখতেছি, ওখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ফেসবুকে যে নিচে যে ডিসক্রিপশন লিখতে, দিস ইজ ফর টেস্ট, আমার এটা হয়ে গেল লেখা। এখন আসেন নিচে আমি এটাকে আপডেট করে দিই, এটা টুইটারের প্রিভিউ, এটা ফেসবুকের প্রিভিউ, সেভ করে দিই। সেভ করে দেওয়া হয়েছে। এখন আমি যদি ধরেন এই লিঙ্কটা নিয়ে নিই, ক্যাটাগরিতে যাই বা ক্যাটাগরিতে যাই, চলেন ক্যাটাগরি থেকে আমি এই যে আপনার ভিউয়ের লিঙ্কটা নিয়ে নিই, কুইক ভিউ। সো এটা হচ্ছে আমার ক্যাটাগরি লিঙ্ক। এই লিঙ্কটা যদি আমি কপি করি তো আমি যে ফেসবুকে যাই, এখানে দিয়ে দিয়ে লিঙ্কটা দেখেন কি আসে, প্রিভিউটা। প্রিভিউটা আসতেছে না, কারণ মেবি আমার সাইটটা স্লো হয়ে আছে, এই জন্য। ঠিক আছে, সাইটটা স্লো হয়ে গেছে, এটা রিড করতে পারতেছি না। ফেসবুক এটাকে রিড করতে পারতেছে না, কেমন?
লোডিং নিচ্ছে তো এই জন্য। সো এটা যদি আমরা ওভারঅল এইরকম করে কমপ্লিট করে দিতে পারি, এটা আমাদের এসিওর সব থেকে বড় একটা ফ্যাক্টের মধ্যে একটা, সব থেকে বড় যে ফ্যাক্টগুলো আছে তার মধ্যে একটা। আপনি যতগুলো ক্যাটাগরি ইউজ করবেন সবগুলোকে এইভাবে ফিল আপ করে এগুলোকে গ্রিন মার্কে আনতে হবে। ওকে, দেন আসেন মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরিতে আসার পর এখানে আপনার যতগুলো ইমেজ আপনি আপলোড করছেন, ঠিক আছে, সবগুলো ইমেজের অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে হবে, ইমেজের একটা এসইও ফ্রেন্ডলি নাম দিয়ে দিতে হবে, ইমেজ সম্পর্কে একটা ক্যাপশন দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। আমাকে বুঝাইতে পারছি স্যার? পারা যাবে না? অল্টারনেটিভ টেক্সট আরেকবার বলতেন, আমি সেদিন জিজ্ঞেস করছিলাম আপনি বলছিলেন, তারপরেও আমি জিনিসটা একদম ক্লিয়ার না। অল্টারনেটিভ টেক্সটটা কি ওখানে মানে কোন ইয়েটা ওয়ার্ডটা ইউজ করতে, ফোকাস কিওয়ার্ডটা, এটা কি সব কি ফোকাস কিওয়ার্ড নাকি প্রত্যেকটা ব্লগের জন্য আলাদা আলাদা? না, আপনি এই যে ইমেজটা এখানে আপলোড করছেন, এই ইমেজটার আসলে কাজ কি? আমি ধরেন এই ইমেজটা এখানে আপলোড করছি, ইমেজটার আসলে আমার কাজ কি? ইমেজটা দ্বারা আমি বুঝাচ্ছি কি একটা সাকসেস ট্রি বা সাকসেস একটা, ধরেন আপনার কি বলে, ফ্লো, ঠিক আছে, এই কাজগুলো করলে এটার পর এটা হবে, এটার পর এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এরকম একটা ফ্লো। তাহলে এখানে আমি কি লিখতে পারি? ইমেজের নাম লিড জেনারেশন সাকসেস ট্রি বা বিজনেস সাকসেস ট্রি, ঠিক আছে। ঠিক আছে। আমার আমার যে তার মানে ব্লগের যে কন্টেন্টে ফোকাস কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা তার মানে না, ইমেজ কি বোঝাচ্ছে সেটা থেকে। হ্যাঁ, ইমেজ কি বোঝাচ্ছে কি, কারণ অল্টার টেক্সটের কাজটা কি সেটা আগে আপনাকে বুঝতে হবে। বাই চান্স কোনো কারণে আপনার ইমেজ যদি ওয়েবসাইটে লোড না নেয়, তাহলে সেই জায়গায় অল্টার টেক্সটটা দেখাবে, এবং ওইটা দেখে যেন ভিজিটররা বুঝতে পারে যে এখানে যে ইমেজটা ছিল, ইমেজটা মানে এটা বোঝাচ্ছিল। আন্ডারস্ট্যান্ড? বুঝাইতে পারছি? এখন জাদিদের প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে জাদিদের ছবি আছে, বাই চান্স ফেসবুক প্রোফাইলটা জাদিদের ছবি কানেক্ট করতে পারলো না, সেক্ষেত্রে ওখানে কি ফাঁকা থাকা ভালো, নাকি ওখানে যদি লেখা আসে যে জাদিদ তার প্রোফাইলে ইমেজে অল্টারনেটিভ হিসেবে লেখা রাখছে হাই দিস ইজ জাদিদ, তাহলে এখন ওই এই লেখাটা যদি আসে হাই দিস ইজ জাদিদ, তাহলে আমি যদি সেটা পড়তে যাই বা দেখতে যাই, তাহলে ওখানে ছবি না আসলে আমি কি বুঝতে পারবো না এখানে কার ছবি ছিল? সারা বোঝা যাবে না এইটা আসলে। ইমেজটা এসইও হয়ে গেল। পেজের ক্ষেত্রে পেজের ভেতরে ঢুকে কাজ করতে হবে, বাইরে তেমন কোনো কাজ নেই। কেমন? বাইরে আপনার এখান থেকে পেজের ওভারঅল রেকর্ডটা দেখতে পারবেন, কোন পেজের, এই পেজগুলোতে যতগুলো কন্টেন্ট আছে, কন্টেন্টগুলো আসলে কি পজিশন হেলথে আছে। আমার পজিশন সবগুলোই তো নাই, তার মধ্যে একটাতে লাল আর একটাতে গ্রে, বুঝতেই পারতেছেন কি অবস্থা। জি, অ্যাভারেজ না, আপনার পেজের ভিতরে ঢুকে যদি দুইটাকে গ্রিন করে বের হয়ে আসতেন তাহলে এখানে গ্রিন দেখাইতো, ঠিক আছে। ওকে, সো এটা ছিল পেজের জন্য। আর আপাতত এখানে কিছু নাই, এই দুইটা জিনিসই আপনার ইম্পর্টেন্ট। চলেন একটু এসইও ইউএসটিসিওতে যাই, এটার সঙ্গে আপনাদের একটু পরিচয় করাই দিই। যাবে না নাকি করেন আগে? রেকর্ড হচ্ছে না স্যার, হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই।
এখানে দেখেন ড্যাশবোর্ড, এটা ইউএসটিসিওর। সেখানে দেখা যায় ফিচার, কী কী ফিচার আছে, এসইও অ্যানালাইসিস, রিলায়েবিলিটি চেক, তারপরে কর্নার শট, কন্টেন্ট, টেক্সট লিঙ্ক কাউন্টার, এভরিথিং, অনেকগুলো সিস্টেম ফ্যাসিলিটি আপনি এদের কাছে পাবেন। সার্চ অ্যাপিয়ারেন্সে যদি আমরা যাই, কর্নার স্টোন কন্টেন্ট বলতে খুবই সিম্পল একটা জিনিস। তারপরে একটু দেখাই আমি আপনাদের, এক্সাম্পল দেখালে আরো ভালো বুঝতে পারবেন। যদি আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই, এখানে গিয়ে দেখি, ইউএসটিসিওতে দেখি তারাই বলছে। সো এখানে আসলে পেজ পোস্টগুলোকে হাইলাইট করে মেইনলি। হোয়াট ইজ cornerstone content? Cornerstone content is a core of your website. It consists of the most important article on your website. The page or post you want to rank highest in search engine. Cornerstone article are usually relatively long, informative article. অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আপনার যে আর্টিকেলটা হবে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে মানে কার্যকরী আর্টিকেল যেটা, সেটাকে এটা এখানে আইডেন্টিফাই করে। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না স্যার। আপনি যদি মানে কোনো কিছু যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা এইটার শেষে দেখবেন লেখা আছে কোশ্চেন মার্ক দেওয়া আছে। এই কোশ্চেন মার্কে একটা ক্লিক করবেন, এটার সংজ্ঞা যেখানে আছে সেখানে আপনি ব্যাক করে ফেলছি। এই কোশ্চেন মার্কে আপনি ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হয়ে আপনাকে এখানে নিয়ে আসছে। তারপরে যদি বুঝতে না পারেন, আপনি এটা লিখে ইউএসটিসিওতে সার্চ দিলে ওরা এটার মানে কি বোঝাচ্ছে চলে আসবে। ঠিক আছে, ওকে, ভালো। সব থেকে ভালো হয় কি স্যার জানেন, আমরা এটা কালকে প্র্যাকটিস করি, কারণ এতে যতগুলো বিষয় আছে এগুলো যদি আমি আপনাদেরকে একটা লিস্ট আকারে যদি দেখাই তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। সাইটটাও খুব ঝামেলা করতেছে, খুবই স্লো কাজ করতেছে। দেখেন আমার সাইটের যা অবস্থা হয়ে আছে, আল্লাহ মাহবুব ভালো জানে কি হবে। অনেক টাইম লাগে, বসে থাকতেই বিরক্ত লাগতেছে স্যার। আচ্ছা কাজ কর, হ্যাঁ ওভারলোড, ওরা বললো আমার ইউজেস বেশি হয়ে গেছে। সলিউশন দিয়ে কাজ হবে না, প্যাকেজ বাড়াইতে হবে। ভালো একটা সাইট, আচ্ছা এটা পরে দেখবো, পরে দেখবো না এটা। সো আমি একটা কাজ করি, আমি আপনাদের জন্য পুরো ইউএসটিসিও নিয়ে আমাদের ওয়েবসাইটে কি কি করার আছে সব কিছুর একটা লিস্ট তৈরি করে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এভাবে ভাঙা ভাঙা করে বুঝাইতে গেলে আপনাদের কনফিউজড হয়ে যাবেন, আপনারা কিছুই বুঝতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে। তাহলে কাজ করেন, আজকে তাহলে এখানে শেষ করে দিই স্যার। কালকে একটু সকাল সকাল আসেন, এসিওটা ইউএসটিসিওটা শেষ করে ফেলবো। যে একটু সকালে আসবেন, আমি সকাল সকাল ইউএসটিসিওটা শেষ করে দিয়ে আপনাদের কোশ্চেনগুলো শুনবো, অ্যান্সার দিব, দিয়ে ক্লাস শেষ করে দিয়ে পরের দিন আমরা ওয়েব মাস্টারে যাবো। কেমন? জি অবশ্যই।